আমরা আজ থেকে শুরু করছি ওয়ার্ক এনার্জি এবং সিম্পল মেশিন, অর্থাৎ কার্য, শক্তি এবং সরল যন্ত্র। ঠিক আছে? তো তার যে প্রথম যে দুটো প্যারা, সেই দুটো প্যারার ফার্স্ট যে লাইনগুলো সেগুলো হচ্ছে এইগুলো, তোমাদের নিউ এনসিইআরটি অনুযায়ী। তো পূর্ববর্তী যে অধ্যায় অর্থাৎ 4 নম্বর অধ্যায় এবং 6 নম্বর অধ্যায়। তো 4 নম্বর অধ্যায়ে আমরা পড়াশুনো করেছি গতি নিয়ে, 6 নম্বর অধ্যায়ে আমরা পড়াশুনো করেছি বল ও গতির সম্পর্ক নিয়ে। এবং আমরা সেখানে এই যে 6 নম্বর অধ্যায়, সেখানে আমরা কিন্তু ফোর্সের ব্যাপারে জানতে পেরেছি। আমরা জানতে পেরেছি ফোর্স ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ, এম ইন্টু এ। তো যদি এগুলো তোমাদের জানা থাকে তাহলে এই তিনটে যে জিনিস লেখা রয়েছে, এই তিনটে অ্যান্সার দেওয়া তোমাদের কাছে খুব একটা টাফ হবে না। দেখো তিনজন শিশু আছে, একজন হচ্ছে এই ব্যক্তি, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে একজন হচ্ছে পিঙ্ক কালারের স্লাইড ইউজ করছে, 2 নম্বর হচ্ছে যে লাল কালারের স্লাইড ইউজ করছে আর কি, আর 3 নম্বর হচ্ছে যে তোমাদের স্লাইড ইউজ করছে, তোমাদের এই যে নীল কালারের স্লাইড তোমাদের কিন্তু ইউজ করছে। এবার এদের যে স্লাইড তারা ইউজ করছে সেই অনুযায়ী বলছে যে নীল স্লাইডের নিচে শিশুর বেগের মান কত। দেখো এই যে শিশু, এ কিন্তু একদম নিচে পৌঁছে গেছে। আমরা জানি যে নিচে যখন কেউ পৌঁছায়, অর্থাৎ ভূমি যখন সে টাচ করছে, তখন তার ভেলোসিটি কী হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তো নীল স্লাইডের নিচে এই যে শিশু আছে 3 নম্বর, তার বেগ কত হবে, ভি হবে 0। তাহলে ছবির মাধ্যমে বোঝো। নেক্সট হচ্ছে ভিন্ন ভরের দুটি শিশু কি একই স্লাইডের নিচে একই বেগে পৌঁছবে। কি বলছে, ভিন্ন ভরের দুটো শিশু। আমরা জানি ফোর্স ইকুয়াল টু এম ইন্টু এ, এবং এখান থেকে আমরা কি জানি, আমরা জানি ফোর্স মাসের সঙ্গে সমানুপাতিক, মানে ভরের সঙ্গে, এবং ফোর্স অ্যাক্সলারেশনের সঙ্গে সমানুপাতিক। তার মানে এটা দাঁড়াচ্ছে, যদি দুজন শিশু একই বেগ অর্থাৎ স্থির অবস্থায় ভি ইকুয়াল টু 0, মানে এখানে ইউ ইকুয়াল টু 0, কারণ আমরা জানি যে প্রাথমিক বেগকে আমরা ইউ নেই। এই মোশনের চ্যাপ্টারে তোমাদের 4 নম্বর অধ্যায়ে আমি করিয়েছি। তো ইউ ইকুয়াল টু আমার 0, ঠিক আছে। কিন্তু ভর যেহেতু আলাদা, সেহেতু বল বেশি প্রয়োগ হবে, ফলে ত্বরণ বাড়বে, ফলে ডিফারেন্ট ভরের দুটো ব্যক্তি কিন্তু ডিফারেন্ট বেগে কিন্তু এসে পৌঁছবে। ঠিক আছে। নেক্সট হচ্ছে কোন স্লাইডটি শিশুর জন্য নিচে সবচেয়ে বেশি বেগ তৈরি করবে। তার মানে ভালো করে ভাবো, আমরা এখানে সরণের সঙ্গে সম্পর্ক তৈরি করার চেষ্টা করছি। আগেরবার আমরা ফোর্সের সাথে বলের সাথে, এই 6 নম্বর অধ্যায়ে বলের সাথে আমরা ভর এবং ত্বরণের সম্পর্ক করেছি, ঠিক আছে। এবারে আমরা কি করব, আমরা বলের সাথে, পয়েন্ট টু বি নোটেড, বলের সাথে আমরা সরণ এবং তোমাদের ওয়ার্কের সম্পর্ক খুঁজব, ঠিক আছে। বলের সাথে আমরা কার সম্পর্ক খুঁজব, সরণ এবং ওয়ার্কের সম্পর্ক খুঁজব। দেখো মনে রাখবে, এই যে আমাদের চ্যাপ্টার হচ্ছে, এখানে আমরা জানবো যে ওয়ার্ক ইকুয়াল টু ফোর্স ইন্টু সরণ, ঠিক আছে। এখান থেকে আমাদের ফোর্স ইকুয়াল টু কী বার করতে পারি, এই জায়গা থেকে আমরা ফোর্স ইকুয়াল টু সরণ হচ্ছে এস, এই যে এখান থেকে আমরা কী বার করতে পারি, এই জায়গা থেকে, এই যে এইটুকু পয়েন্ট যা লিখেছি, এর থেকে আমরা কী বার করতে পারি, এফ ইকুয়াল টু কি, ডব্লিউ বাই এস, ঠিক আছে। তো তার মানে আমরা এই যে এফ ইকুয়াল টু এম ইন্টু এ, এইটা ইকুয়াল টু আমরা লিখতে পারি ডব্লিউ বাই এস। তার মানে ভালো করে ভাবো, ফোর্সের কিন্তু দুটো জিনিস হয়, এক ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, এটা যেমন হয়, তেমন ফোর্স ইকুয়াল টু ডব্লিউ বাই এস, এটাও কিন্তু হয়, ঠিক আছে। বোঝাতে পারলাম তো? দেখো এখানে আমাদের সেইটাই বলছে যে আমরা শিখেছি কীভাবে বল বস্তুর গতি পরিবর্তন করে, ঠিক আছে। বল কীভাবে বস্তুর গতি পরিবর্তন করে সেটা আমরা শিখেছি। আমরা গতির সূত্র, গাণিতিক সমীকরণ এবং নিউটনের সূত্র ব্যবহার করেছি, ঠিক আছে। কিন্তু যখন বল সময়ের সাথে পরিবর্তিত হয় বা জটিলভাবে কাজ করে, তখন এই সূত্রগুলো সরাসরি প্রয়োগ করা কিন্তু কঠিন হয়ে যায়। এটাও তোমাদের এনসিইআরটি বইয়েরই ডাইরেক্ট লাইন, শুধু ওখানে প্যারা আকারে লেখা আছে, আমি লাইনগুলোকে আলাদা করে এভাবে দিয়েছি। এই অধ্যায়ে আমরা কার্য, শক্তি, ক্ষমতার ধারণাগুলো জানব এবং গতি বিশ্লেষণকে কীভাবে আরও সহজ এবং শক্তিশালী করা যায় সেটা আমরা জানব। অর্থাৎ এই তিনটে জিনিস, মানে এই যে আমি বললাম না, ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সলারেশন ইকুয়াল টু ডব্লিউ বাই এস, তো আমরা টোটাল ব্যাপারটাকে কিন্তু আমরা জানব। আমরা সরল যন্ত্র সম্পর্কে জানবো যা কম পরিশ্রমে কাজ করতে সাহায্য করে। শক্তি হলো কাজ করার সামর্থ্য। তো আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি যে এনার্জি কাকে বলা হয়, ঠিক আছে। এটা কিন্তু আমাদের এখানে প্রকাশ পাচ্ছে। কি বললাম আমি, শক্তি হলো কাজ করার সামর্থ্য। শক্তি মানে হচ্ছে এনার্জি। এই যে শক্তির ইংরাজি হচ্ছে এনার্জি।
ঠিক আছে, তো এনার্জি কি? এনার্জি হচ্ছে কাজ করার সামর্থ্য, অর্থাৎ ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক। এনার্জি ইজ ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক, যা আমাদের দৈনন্দিন জীবনের সব কাজের মূলে রয়েছে। হুইচ ইজ দ্য সোর্স অফ অল দ্য ওয়ার্ক উই আর ডুইং ইন আওয়ার ডে টু ডে লাইফ। যা আমাদের দৈনন্দিন জীবনের সব কাজের কোথায় রয়েছে? মূলে রয়েছে, কেন্দ্রে রয়েছে, রুটে রয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের প্রাথমিক ইন্ট্রোডাক্টরি যে প্যারাগ্রাফ সেটা ছিল। চলো নেক্সট। দেখুন, আমরা কিন্তু আমাদের দৈনন্দিন যে কথাবার্তা বা কাজকর্ম করি তাতে কিন্তু আমরা হামেশা এটা ইউজ করি, এত কাজ করলাম, আর শক্তি থাকে এত কাজ করার পরে, আমার কিন্তু ক্ষমতা নেই, আর আর আমি পারছি না, এই সমস্ত কাজকর্মগুলো আমরা ইউজ করি। কিন্তু আদেও ফিজিক্সের রেসপেক্টে বা আমরা যখন সায়েন্সের রেসপেক্টে এই তিনটে কথাকে ইউজ করছি, আর আমরা যখন আমাদের ডে টু ডে লাইফে এই তিনটে কথাকে ইউজ করছি, তাদের মিনিং কি সেমভাবে প্রয়োগ হয়? চলো দেখা যাক। আমরা হাঁটার সময় কিন্তু শক্তি পাই, সেই শক্তি কোথা থেকে পাই? আমরা খাদ্য থেকে পাই। বিদ্যুৎ পাখা ঘোরানোর জন্য শক্তি যোগায়। ঠিক আছে, এখানে কি হয়? এখানে আমরা জানি যে তোমাদের ইলেকট্রিক এনার্জি, ঠিক আছে, এখানে কি হয় আমরা জানি, ইলেকট্রিক্যাল এনার্জি, সেটা কি হয়? যান্ত্রিক শক্তিতে কনভার্ট হয়, মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। ঠিক আছে, মেকানিক্যাল এনার্জি। তো এটা এখানে কী হয় বলে দিই, বিদ্যুৎ শক্তি, এটাও তোমাদের পরীক্ষার সময় সময় পড়ে, বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তিতে কনভার্ট হয় এখানে। ঠিক আছে, যান্ত্রিক শক্তিতে কনভার্ট হয়, মেকানিক্যাল, মেকানিক্যাল। ঠিক আছে, এই জায়গায় কি হয়? এই জায়গায় তোমাদের কেমিক্যাল এনার্জি, ফুয়েল বলছে না, কেমিক্যাল এনার্জি মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। মেকা বলে ছেড়ে দিলাম, কেমিক্যাল মানে রাসায়নিক শক্তি। এখানে কি থাকে? এখানে থাকে রাসায়নিক শক্তি, সেটা কিসে কনভার্ট হয়? সেটা যান্ত্রিক শক্তিতে কনভার্ট হয়ে যায় তোমাদের। ঠিক আছে, শুধু তাই না, এই যে ফুড থেকে আমরা খাদ্য পাচ্ছি, এখানেও কিন্তু কেমিক্যাল এনার্জি মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে, কারণ যখন হাঁটছি তখন ওটা যান্ত্রিক শক্তি। ঠিক আছে, অর্থাৎ রাসায়নিক শক্তি, ফুড হচ্ছে রসায়ন, রাসায়নিক শক্তি, সেটা যান্ত্রিক শক্তিতে কিন্তু কনভার্ট হচ্ছে। ঠিক আছে, সেখানে কোনটা এনার্জি কীভাবে শক্তিতে কনভার্ট হচ্ছে তিনটেতে আমি বলে দিলাম, এটা দেখলে বুঝতে পারবে তোমরা। চলো দেখো, তুমি তোমার মেজের ওপর একটা 5 কেজি বস্তা, ধরো গমের বস্তা রেখেছো, তাহলে এই মেজের ওপর যে তুমি 5 কেজি গমের বস্তা রেখেছো, তাহলে এই গমের বস্তার ওপরে কোন বল প্রয়োগ হচ্ছে? এমজি প্রয়োগ হচ্ছে, এই যে এমজি। কেন এমজি কেন প্রয়োগ হচ্ছে? দেখো, নিচের দিকে পৃথিবীতে এই বস্তাটাকে টানছে, সুতরাং ভর ইনটু ত্বরণ, তার মানে কোনো ফোর্স ইউজ হচ্ছে, আর এই ফোর্সকে আমরা কি বলি? আমরা বলি ওজন। এখানে যে ফোর্স ইউজ হচ্ছে এই ফোর্সকে আমরা কি বলি? ওজন। ওজনের ক্ষেত্রে আমরা এম ইন্টু জি ইউজ করি, অ্যাকচুয়ালি মাস ইন্টু অ্যাক্সেলারেশন ইউজ করলে আমাদের ফোর্স আসে, কিন্তু ওজনের ক্ষেত্রে আমরা এই যে ওজন, ঠিক আছে, ওজনের ক্ষেত্রে আমরা কি করি? আমরা স্পেশাল টাইপের একে ইউজ করি, সেই এ হচ্ছে জি, এবং যাকে আমরা কি বলি? ওজন বা ওয়েট বলি, এম ইন্টু জি। এই ফোর্সটাই প্রয়োগ হচ্ছে। ঠিক আছে, এই ফোর্সটা বল, এই বলটাই প্রয়োগ হচ্ছে। ঠিক আছে, নিচের দিকে এই বস্তাটাকে তোমাকে যদি 1 মিটার উপরে তুলতে হয়, ধরো এইখানে আছে, এই জায়গায় এই যে তোমাদের গ্রাউন্ড লেভেল আছে, তোমাকে এই বিন্দু অবধি আনতে হবে। এই বিন্দু অবধি যদি তুমি আনো, তবে এটা কি হচ্ছে? এটা 1 মিটার হচ্ছে, এটা 1 মিটার হচ্ছে। তাহলে এই বস্তাটাকে তুমি যখন উপরে তুলবে, 1 মিটার উপরে তুলবে, তখন নিচে যে পরিমাণ এমজি লাগছে, উপরেও তোমাকে সেম পরিমাণ এমজি দিয়েই উপরে তুলতে হচ্ছে বস্তাটাকে। যদি তুমি বস্তাটাকে উপরে তুলতে চাও, তাহলে যে পরিমাণ ফোর্স দিয়ে পৃথিবী এই বস্তাটাকে নিচের দিকে টানছে, সেই পরিমাণ ফোর্স কিন্তু উপর দিকে তোমাকে দিতে হবে, তবেই তো ওই ফোর্সের বিরুদ্ধে তোমার ফোর্স কাজ করবে এবং বস্তাটা উপর দিকে 1 মিটার উঠবে। ঠিক আছে, তো এটাই এখানে বলা রয়েছে। দেখো, যেহেতু বস্তাটার ওপরে এমজি দিয়ে পৃথিবী টানছে, সুতরাং এমজি এর সমান ঊর্ধ্বমুখী বল, এটা ঊর্ধ্বমুখী বেসিক্যালি, ঠিক আছে, সমান ঊর্ধ্বমুখী বল আমাকেও প্রয়োগ করতে হবে, সমান ঊর্ধ্বমুখী বল আমাকেও প্রয়োগ করতে হবে। বস্তাটি বলের দিকে 1 মিটার সরে যাবে এবং আমার মনে হবে আমি কিছু কাজ করেছি। ঠিক আছে, আমার মনে হবে আমি কিছু কাজ করেছি। ইয়েস অর নো বলো, ইয়েস অর নো? ইয়েস। ঠিক আছে, তো আমি যদি এইরকম 3টে বস্তা নিই, এরকম একই ওজনে, এটা 5 কেজির বস্তা ছিল, মানে এর ভর কত? এই যে মাস মানে ভর, এর ভর কত ছিল? আমার ছিল 5 কেজি। ঠিক আছে, যেটা আমি আগের ভিডিওতে পড়েছি যে ফোর্স ইকুয়াল টু এম ইন টু এ, আগের ভিডিও দেখে তবে এটা দেখবে। তো এবার যদি আমরা এরকম 3টে বস্তা নিই, এটাও এমজি 15 কেজি,
এটাও 15 কেজি, তো এটাও 15 কেজি। এই তিনটে 15 কেজির বস্তা ধরো আমি এখানে নিয়েছি, ঠিক আছে? 15 কেজি, 15 কেজি, 15 কেজি, 15 কেজি না, সরি 5 কেজি। এক মিনিট, জাস্ট এ মিনিট, ক্লিয়ার করলাম, লিখে দিচ্ছি। এটা হচ্ছে 5 কেজি, এটাও হচ্ছে তোমাদের 5 কেজি, দিস ইজ অলসো 5 কেজি, এটাও হচ্ছে তোমাদের 5 কেজি, এটাও অলসো 5 কেজি। তাহলে 5 কেজি, তার মানে এখানে টোটাল ভর কত আছে? 5 × 3, সো 15 কেজি ভর আছে। আর আমরা এর আগের চ্যাপ্টারে অলরেডি পড়েছি যে ফোর্স হচ্ছে মাসের সমানুপাতিক হয়, অর্থাৎ মাস যত বাড়বে, ভর যত বাড়বে, ফোর্সও তত বাড়বে। তার মানে প্রত্যেকটা 5 কেজিকে পৃথিবী কিন্তু এমজি ফোর্স দিয়ে টানছে, ঠিক আছে? একেও এমজি ফোর্স দিয়ে টানছে। তাহলে প্রত্যেকটা 5 কেজিকে পৃথিবী যখন এমজি ফোর্স দিয়ে টানছে, তখন প্রত্যেকটা 5 কেজিকে ওপরে 1 মিটার হাইট অবধি তুলতে গেলে আমাকে প্রত্যেকটার ওপর যে পরিমাণ বল দিয়ে পৃথিবী টানছে সেম পরিমাণ বল প্রয়োগ করতে হবে। তো এই 1 নম্বর বস্তাটার ওপরেও আমাকে 5 কেজি এমজি ফোর্স প্রয়োগ করতে হবে উপর দিকে, যে পরিমাণ বল দিয়ে নিচে টানছে সেই পরিমাণ বল দিয়ে উপর দিকে প্রয়োগ করতে হবে, ঠিক আছে? এই 2 নম্বর বস্তাটার ওপরেও আমাকে এমজি বল প্রয়োগ করতে হবে এবং 3 নম্বর বস্তাটার উপরেও আমাকে এমজি বল প্রয়োগ করতে হবে। তাহলে আগের বার আমার টোটাল বল হচ্ছিল এমজি, এবারে আমার টোটাল বল ওপর দিকে কত হবে? 3 mg, কারণ এক একটার ওপরে আমি এমজি করে পুশ করছি, তো 3টে আছে, সো 3 mg। তার মানে কি, আগের বার আমরা এফ প্রয়োগ করছিলাম, এমজিটাই এফ ছিল, এই যে এমজিটাই এফ ছিল, ঠিক আছে? ভালো করে বুঝবে, এই এমজিটাই তো এফ ছিল। এখন আমাদের 3 mg প্রয়োগ করতে হচ্ছে, মানে আগের বার এফ, তো এবারে 3f প্রয়োগ করতে হবে। মানে এমজি যেরকম 3 গুণ হয়ে যাবে, এফও 3 গুণ হয়ে যাবে, কারণ এফ আর এমজি সেম এখানে, ঠিক আছে? তার মানে আগের বার যদি আমরা 1 ইউনিট কাজ করে থাকি, এখানে ডব্লু মানে 1 ইউনিট, এখানে ডব্লু মানে বেসিক্যালি 1 ডব্লু, ডব্লু আর 1 ডব্লু সেমই হয়। এখানে আমাদের কত ইউনিট কাজ করতে হবে? 3 গুণ কাজ করতে হবে, তখন 3 ইউনিট আরও বেশি কাজ করতে হবে, ঠিক আছে? এবার তুমি কী করছো, পরের বার তুমি কী করছো, এই কথাগুলি দেখো নিচে লেখা আছে, তো আমি যে কথাগুলো বলছি চাইলে নিচে পড়ে নিতে পারো। এটাই এনসিইআরটির যে দ্বিতীয় পেজ, 117 নম্বর পেজে এটারই তোমাদের ব্যাখ্যা দেওয়া আছে 3টে প্যারাতে, আমি তোমাদের সেটাই এখানে করাচ্ছি, ঠিক আছে? নেক্সট তুমি কি করতে পারো, তুমি যেটা করবে সেটা হচ্ছে, তুমি আগের বার যেরকম 3টে বস্তা নিয়েছিলে, এবারে 3টে বস্তা নেবে না, এবারে 5 কেজি তুমি একটা বস্তা নেবে। 5 কেজি কিন্তু ভর, 5 কেজি হচ্ছে মাসটা হচ্ছে 5 কেজি, জি এর মান তো আমি এখানে লিখছি না, ঠিক আছে? তো 5 কেজি তুমি একটা বস্তা নেবে, কিন্তু আগের বার তুমি তুলছিলে কত? 1 মিটার করে তুলছিলে, এগুলো সব 1 মিটার তোলা হয়েছে, 1 মিটার তোলা হয়েছে। এবারে তুমি ওই একটা বস্তাকেই 3 মিটার তুলছো, ভালো করে বুঝবে। এবারে তুমি কি করছো, তুমি একটা বস্তাকেই 3 মিটার তুলছো, ঠিক আছে? তার মানে আগের বার তোমার স্মরণ হচ্ছিল 1 মিটার, এস ফর স্মরণ, স্মরণ কত হচ্ছিল? 1 মিটার, এখানে লেখাই আছে, সুতরাং এই জায়গায় আমি আর 1 মিটার লিখে জায়গা নষ্ট করছি না। বারবার বেশি যদি লিখি তাহলে খিচুড়ি পাকিয়ে যাবে, ঠিক আছে? ব্যাপারগুলো বোঝো, ফিজিক্সের ব্যাপারগুলো বোঝাটা ইম্পর্টেন্ট, ফিজিক্সের লাইন ইম্পর্টেন্ট নয়, কিন্তু ব্যাপারটা ইম্পর্টেন্ট। এবং প্রথমবারেও দেখো, ফার্স্ট কেসেও দেখো আমরা 1 মিটার স্মরণ ঘটিয়েছিলাম, কিন্তু এবারে আমরা আর 1 মিটার স্মরণ ঘটাচ্ছি না, এবারে বস্তা নিচ্ছি একটা, কিন্তু স্মরণ ঘটাচ্ছি প্রথম কেসে যা স্মরণ ঘটিয়েছি আমরা 1 মিটার, তার 3 গুণ স্মরণ ঘটাচ্ছি। তার মানে ভালো করে ভাবো, বস্তা যখন একটা, আমরা তো অলরেডি জানি যে ফোর্স হচ্ছে মাসের সমানুপাতিক, আর আমরা এটাও জানি ফোর্স হচ্ছে অ্যাক্সলারেশনের সমানুপাতিক, এটাও আমরা জানি। এই চ্যাপ্টারতে আমরা জানবো যে, আমরা তো এইটা অলরেডি লিখেছি, এইটা আমি এখান থেকে তুলে দিচ্ছি, এই যে ফোর্স ইন্টু মাস যেটা আমি এখানে লিখেছি, এটা আমি অলরেডি তুলে দিচ্ছি তোমাদের এখানে, কারণ এটা আমি এই দেখো পাশে লেখাই রয়েছে, ঠিক আছে? এই যে এখানটা লিখিয়ে রেখেছি। তো ফোর্স সমানুপাতিক মাস যেমন জানি, ফোর্স সমানুপাতিক অ্যাক্সলারেশন আমরা যেমন জানি, আমরা এখানে দেখব আমাদের স্মরণ যখন 3 গুণ হয়ে যাচ্ছে, আগেরবার 1 মিটার, দ্বিতীয়বারও 1 মিটার, এবার দেখো একটাই বস্তা নিয়েছি কিন্তু 3 মিটার তুলছি, ফোর্স কিন্তু আমাদের এখানে 3 গুণ হয়ে যাবে, ভালো করে বুঝবে। ফোর্স আমাদের এখানে কী হয়ে যাবে? 3 গুণ ফোর্স হয়ে যাবে। এখানে 3f লেখা উচিত ছিল, এখানে শুধু এফ কেন লিখেছি আমি জানি না। ফোর্স এখানে 3 গুণ হয়ে যাবে, ঠিক আছে? এই যে ফোর্স, এই ফোর্সটা আমাদের 3 গুণ হয়ে যাবে। আগের বার 3টে বস্তা নিচ্ছিলাম তাই ফোর্স 3 গুণ হচ্ছিল। দ্বিতীয় আর তৃতীয়টার মধ্যে পার্থক্যটা বুঝবে। আগের বার 3টে বস্তা নিচ্ছিলাম, কারণ কি? কারণ ফোর্স হচ্ছে মাসের সমানুপাতিক, তো মাস যত বাড়বে ফোর্সও তত বাড়বে। প্রথমবার একটা বস্তা নিয়েছিলাম, ফোর্স হয়েছিল এফ। দ্বিতীয়বার 3টে বস্তা নিয়েছি, মাস 3 গুণ হয়ে গেছে 3টে বস্তার, তো ফোর্সও 3 গুণ হয়ে গেছে 3f। সেই জন্য কাজও দেখো 3 গুণ হয়ে গেছে। আগেরবার কাজ ছিল 1 ইউনিট, এবারে কাজ হয়ে গেছে 3 ইউনিট, বোঝাতে পারছি?
থার্ড বারে আমরা কি করছি, 3তম বারে আমরা কি করছি, আমরা ভর বাড়াচ্ছি না, আমরা সরণ বাড়িয়ে দিচ্ছি। তার মানে ফোর্সের সঙ্গে সরণের সম্পর্কে আমরা কি পেলাম, ফোর্স সরণেরও সমানুপাতিক হয়। আমরা আগের চ্যাপ্টারতে এই দুটো জেনেছিলাম, এই চ্যাপ্টারতে আমরা ফোর্স সরণের সমানুপাতিক কেন হচ্ছে সেটা আমরা জানবো। দেখো আমরা যখনই ফোর্স 3 গুণ হয়ে যাচ্ছে, কেন, কারণ আমরা সরণ 3 গুণ করছি তাই। ফোর্স 3 গুণ হচ্ছে কেন, কারণ আমরা সরণ 3 গুণ করছি তাই। আর সরণ 3 গুণ হচ্ছে, তার ফলে ফোর্স 3 গুণ হচ্ছে, তারপরে কাজও দেখো 3 গুণ হয়ে যাচ্ছে। কাজও দেখো 3 গুণ হয়ে, দেখো আগের বার ফার্স্ট টাইমে কাজ হয়েছিল 1 ইউনিট, এবারে কাজ হচ্ছে 3 গুণ। তার মানে ফোর্সের সঙ্গে সরণের সম্পর্ক সমানুপাতিক, তেমন ওয়ার্কের সাথেও সরণের সম্পর্ক সমানুপাতিক। কারণ সরণ 3 গুণ হচ্ছে তো ওয়ার্কও 3 গুণ হচ্ছে, তার ফলে ফোর্সও 3 গুণ হচ্ছে। ঠিক আছে, কিন্তু সবসময় মাথা রাখবে সরণের সম্পর্ক ওয়ার্কের সাথে সবসময় সমানুপাতিক কিন্তু নয়, এটা একটা ব্যতিক্রমী ব্যাপারও আছে, এই জন্য এটাকে একটু বক্সের মধ্যে রাখলাম। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ওকে, চলো এবার আমরা কি করব, এবার আমরা ব্যাপারটা বুঝবো, ব্যাপারটা জানবো। ঠিক আছে, চলো কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, চলো জানবো। আর একটা জিনিস যেটা এনসিইআরটিতে লেখা আছে সেটা হচ্ছে, প্রথম কেস নম্বর 1-এ যদি আমরা কোনো যন্ত্রকে ব্যবহার করতাম, তাহলে প্রথম কেসে যদি সেটা ধরো 10 লিটার, সাপোজ ধরো 10 লিটার পেট্রোল খাচ্ছে, কত লিটার পেট্রোল খাচ্ছে, 10 লিটার পেট্রোল খাচ্ছে, তাহলে দ্বিতীয় কেসে সেটা কিন্তু 30 লিটার পেট্রোল খেত, কারণ ফুয়েল বাড়বে, 3 গুণ হয়ে যাবে ফুয়েল, প্রথমবার 10 লিটার, পরের বার 30 লিটার পেট্রোল খাবে। এবং থার্ড কেসেও, এটা 2 নম্বর কেস, এবং থার্ড কেসেও 3 নম্বর কেসেও কিন্তু সেটা 30 লিটারই পেট্রোল খেত। অর্থাৎ প্রথমবার যে পরিমাণ ফুয়েল সে খাবে, ফুয়েল মানে হচ্ছে জ্বালানি, পরের বার তার 3 গুণ ফুয়েল খাবে, তারপরে বার শেষবারেও কিন্তু সেটা 3 গুণ ফুয়েলই খাবে। কেন, কারণ কাজ 3 গুণ হয়েছে। প্রথমবারে কাজ ছিল 1 ইউনিট, ঠিক আছে, পরের বার কাজ দেখো 3 ইউনিট, মানে 3 গুণ বেশি হয়ে গেছে, আগের বার প্রথমবার থেকে 3 গুণ বেশি হয়ে গেছে, এবং লাস্ট বারেও কাজ দেখো 3 গুণ। ঠিক আছে, সো কাজ যত বাড়ছে ফুয়েলও তত বেশি খাবে, কারণ ফোর্স বেশি দিতে হচ্ছে, কারণ সরণ বেশি হচ্ছে তাই। ঠিক আছে, বোঝাতে পারলাম? এর ওপর বেস করে ওয়ার্কের সংজ্ঞা কী হবে চলো আলোচনা করব। দেখো উপরের যে পর্যবেক্ষণের ভিত্তি করে আমরা কি বলতে পারি, কোনো বস্তুর উপর ক্রিয়াশীল ধ্রুববল দ্বারা একটি নির্দিষ্ট সরণ ঘটানোর জন্য কৃতকার্যে যে বৈজ্ঞানিক ব্যাখ্যা কী হতে পারে। এটার মানে কি, মানে হচ্ছে ইউ পুট আ ফোর্স, ইউ পুট আ কনস্ট্যান্ট ফোর্স, হোয়াট, ইউ পুট আ কনস্ট্যান্ট ফোর্স, কনস্ট্যান্ট ফোর্স ইংরেজি হচ্ছে ধ্রুববল, ইউ পুট আ কনস্ট্যান্ট ফোর্স, ঠিক আছে, টু মেক ডিসপ্লেসমেন্ট, কি ঘটাচ্ছ তুমি এখানে, ডিসপ্লেসমেন্ট ঘটাচ্ছ, ডিসপ্লেসমেন্ট মানে কি, সরণ ঘটাচ্ছ, এবং এই দুটো করার ফলে ইউ ডিড আ ওয়ার্ক, তুমি একটা কার্য করছো, তুমি একটা কী করছো, তুমি কাজ করছো। ওয়ার্ক মানে কি, ইউ পুট আ কনস্ট্যান্ট ফোর্স টু মেক ডিসপ্লেসমেন্ট। তো এটাকে ওয়ার্ক ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, কৃতকার্য ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, কৃতকার্য ইকুয়াল টু ওয়ার্ক, ওয়ার্ক ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, প্রযুক্ত বল মানে ফোর্স ইন্টু সরণ মানে ডিসপ্লেসমেন্ট, সরণ মানে কি, ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, বলের দিকে সরণ, আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বলের দিকে সরণ হবে, কিন্তু বলের বিরুদ্ধে নয়। ঠিক আছে, তো ওয়ার্ক ইকুয়াল টু ফোর্স ইন্টু সরণ, কিন্তু প্রযুক্ত বল ইন্টু বলের দিকে সরণ, পয়েন্ট টু বি নোটেড, বলের দিকে সরণ। ঠিক আছে, তার মানে কি, এই যে তুমি ফোর্স প্রয়োগ করছো এইদিকে, দেখো প্রথমে ইনিশিয়াল প্রাথমিক তার ছিল এইখানে, প্রাথমিকভাবে সেটা কোথায় ছিল, এখানে ছিল, এখন কোথায় আছে, এখন এখানে আছে। ঠিক আছে, এই যে কাঠের ব্লকটা দেখো সরে এখানে চলে গেছে, প্রাথমিক থেকে কোথায় চলে গেছে, সরে এখানে চলে গেছে। ঠিক আছে, বোঝাতে পারছি? তো সমীকরণটি আনুভূমিক বা অন্য যে কোনো দিকের বল সরণের জন্য ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, অর্থাৎ তুমি আপ ডাউনে, এটা এই যে কথাটা বলে, যেটা মানে কি, মানে এই বলটা আনুভূমিকভাবে প্রযুক্ত হচ্ছে, হরিজন্টাল, এই যে বলটা প্রযুক্ত হচ্ছে আনুভূমিকভাবে, কিন্তু যে কোনো দিকেই তুমি বল, যেমন তুমি ভার্টিক্যাল বলের ক্ষেত্রে এটা প্রয়োগ করা যেতে পারে। ঠিক আছে, বোথ আর ইন হরিজন্টাল অর ইন এনি আদার ডাইরেকশন, অন্য যে কোনো দিকে বলের ক্ষেত্রে কিন্তু এই সমীকরণকে ব্যবহার করা যেতে পারে। এই ছোটো ছোটো অংশগুলো দিয়ে কিন্তু রেল প্রশ্ন দেয়, এটা এনসিইআরটি লাইন। উদাহরণস্বরূপ যেমন তুমি বলতে পারো, একটি বস্তুর ওপর যে ধ্রুব বল প্রয়োগ হচ্ছে, ধ্রুব বল মানে কনস্ট্যান্ট ফোর্স, এই ধ্রুব বল ইংরেজি কি, কনস্ট্যান্ট ফোর্স, যে কনস্ট্যান্ট ফোর্স প্রয়োগ হচ্ছে, ঠিক আছে, এবং বলের দিকে সরণ হচ্ছে এস,
বস্তুর উপর কৃতকার্য বল কিন্তু এফ ইন্টু এস এই ক্ষেত্রেও হয়। এটা কেমনভাবে হয়েছে? এটা হচ্ছে লম্বভাবে প্রযুক্ত বল, লম্বভাবে এই কাজটা ঘটছে, অর্থাৎ ভার্টিক্যাল। ঠিক আছে, এটা কী কেমনভাবে হচ্ছে? ভার্টিক্যালি এই কাজটা হচ্ছে, ভার্টিক্যাল। এই কাজটা হচ্ছে ভার্টিক্যালি। আগের বার কেমনভাবে হচ্ছিলো? হরিজন্টালি হচ্ছিল, আণবিকভাবে হচ্ছিলো। এবার কেমনভাবে হচ্ছে? লম্বভাবে, ভার্টিক্যালি হচ্ছে। এভাবেও কিন্তু প্রযুক্ত হতে পারে, অর্থাৎ এনি হাও প্রযুক্ত। যদি তুমি ফোর্সকে এইভাবে প্রয়োগ করো, ঠিক আছে, ফোর্সকে তুমি এভাবে প্রয়োগ করছো, তার নিরিখে সরণ এভাবে হচ্ছে, এটা কিন্তু আনত তল বরাবর হচ্ছে। এক মিনিট, এটা কি তল বরাবর হচ্ছে? এটা তোমাদের হচ্ছে আনত তল বরাবর। ঠিক আছে, এক্ষেত্রেও কিন্তু আমরা কার্য নির্বাচন করতে পারি, অর্থাৎ আপ ডাউনও হতে পারে, আণবিকভাবে হতে পারে, এভাবে কৌণিকভাবেও হতে পারে। ঠিক আছে, কৌণিক, সেটা জিরো বেরোবে কিনা পরের কথা, কৌণিকভাবেও হতে পারে। অর্থাৎ এই যে সমীকরণ ওয়ার্ক ইকুয়াল টু ফোর্স ইন্টু সরণ, ঠিক আছে, এই যে কৃতকার্য ইকুয়াল টু প্রযুক্ত বল ইন্টু সরণ, এটা তিনটে ক্ষেত্রে হতে পারে। কি কি? টাইপ 1, টাইপ 2 অ্যান্ড টাইপ 3। বোঝাতে পারলাম? ইয়েস অর নো বলো, বোঝাতে পারলাম? ইয়েস অর নো বলো। ক্লিয়ার? চলো, এই দুটো লাইন ছোট করে বক্স আকারে উল্লেখ আছে। একটা উল্লেখ আছে 107 নম্বর পেজে, একটা উল্লেখ আছে 108 নম্বর পেজে, নতুন এনসিইআরটি এর। তা আমি তোমাদের এগুলোকে অন্যভাবে রেখে দিয়েছি। ওখানে নোট বলে উল্লেখ ছিল, আমি এখানে তোমাদের একটুখানি সতর্কতা বলে বাংলায় দিয়ে দিয়েছি। কি বলেছে মনে রাখবে? কৃতকার্য বর্ণনা করার সময় ওয়ার্ক ইকুয়ালটা আমরা কী দেখলাম? ফোর্স ইন্টু সরণ। ঠিক আছে, এখান থেকে আমরা দুটো জিনিস পাই, জানো তো? এখান থেকে ফোর্স ইকুয়াল টু আমরা পাই ওয়ার্ক বাই সরণ, এটা মনে রাখবে। এটা ইকুয়াল টু আমরা পাই এম ইন্টু এ, কারণ ফোর্সেরই দুটো সূত্র বেরোলো, ওয়ার্ক বাই সরণ আর এম ইন্টু এ। আর সরণ ইকুয়াল টু আমরা কী পাই? ওয়ার্ক বাই ফোর্স। ঠিক আছে, এটা মনে রাখবে। এই দুটো জিনিস কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এই দুটো জিনিস কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। এই দুটো আমরা এখান থেকে পেলাম। তো কৃতকার্য যখন আমরা বর্ণনা করব, অর্থাৎ ওয়ার্ক যখন আমরা বর্ণনা করব, তখন কোন বলটির মাধ্যমে বা কার মাধ্যমে আমরা কাজ করানো হচ্ছে সেই বলটাকে উল্লেখ করতে হবে। আর কোন বস্তুর ওপর কাজ করা হচ্ছে সেটাও কিন্তু নির্দিষ্ট করা গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস, রেডি টু গো বিয়ন্ড বলে আরেকটা তোমাদের ছোট ওখানে দেওয়া আছে। ওখানে বলা আছে যে বল ও সরণ উভয়েরই মান এবং দিক আছে। পয়েন্ট টু বি নোটেড, এরা দুজনেই কিন্তু মনে রাখবে, বল মানে ফোর্স, ঠিক আছে, আর সরণ মানে এস মানে ডিসপ্লেসমেন্ট, সরণ বা তুমি বলতে পারো ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, ডিআইএসপি বলে লিখে দিচ্ছি। এই দুটোই কিন্তু ভেক্টর রাশি। ভেক্টর রাশি শব্দের অর্থ হচ্ছে, এরা দুটোই ভেক্টর রাশি। এর অর্থ হচ্ছে এদের দুটোরই কিন্তু মান এবং দিক দুটোই আছে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি? ইয়েস অর নো বলো। যদিও পয়েন্ট টু বি নোটেড, কাজ কিন্তু একটা স্কেলার রাশি। ঠিক আছে, এটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস যে কাজ, ঠিক আছে, এটা জানি না কি বাংলা করতে চেয়েছিলাম, কি হয়ে গেছে, চলো বাংলাটাকে জাস্ট উঠিয়েই দিলাম। কাজের কিন্তু কোনো দিক নেই, পয়েন্ট টু বি নোটেড। কাজের কিন্তু কোনো কি নেই, ডিরেক্ট দিক নেই, পয়েন্ট টু বি নোটেড। কী আছে? কেবলমাত্র মান আছে, কেবলমাত্র কী আছে? মান আছে, মানে মান ইংরাজিতে উপরে লিখে দিচ্ছি, ম্যাগনিটিউড আছে। কেবলমাত্র কী আছে? মান আছে। তার মানে কার্য কিন্তু একটা কী রাশি? স্কেলার রাশি। ঠিক আছে, ধনাত্মক বা ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যা ব্যবহার করে কাজকে বর্ণনা করা হয় বটে, সেটা কাজের মানের ওপর বেস করে বর্ণনা করা হয়। সো কাজের পয়েন্ট টু বি নোটেড, তার মানে এখান থেকে আমরা কী দেখলাম? যে দুটো ভেক্টর রাশির গুণফল একটা স্কেলার রাশি হতে পারে। এটা কিন্তু এনসাইডে উল্লেখ নেই, আমি বলে দিচ্ছি। দুটো ভেক্টর রাশির, ঠিক আছে, গুণফল, দেখো ভালো করে ভাবো, ওয়ার্ক এটা কিন্তু স্কেলার রাশি, তাই না? কিন্তু ফোর্সও ভেক্টর, সরণও ভেক্টর, দুটোই ভেক্টর। তো ভেক্টর ভেক্টরের গুণফল কিন্তু স্কেলার রাশি হতে পারে। গুণফল, তবে ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট বলে দুটো জিনিস আছে, তোমাদের মানে হায়ার ক্লাসে আছে। দুটো ভেক্টর রাশি গুণফল কিন্তু একটি স্কেলার রাশি হতে পারে। এখান থেকে আমরা এটা কিন্তু বুঝলাম, ঠিক আছে, স্কেলার রাশি হতে পারে। ঠিক আছে, দুটি ভেক্টর রাশি গুণফল কিন্তু একটা স্কেলার রাশি হতে পারে, খুব ইম্পর্টেন্ট। চলো নেক্সট। আচ্ছা, আমি একটু আগে তোমাদের কি বললাম তাহলে? কার্য সমান সমান কি? এই যে কার্য, এই কার্য সমান সমান কি? কার্য সমান সমান কি? বল ইন্টু সরণ। ঠিক আছে, ওয়ার্ক ইকুয়াল টু কি? ফোর্স ইন্টু সরণ।
তাহলে এর একক যখন প্রয়োগ করব তখন ফোর্স আর স্মরণের একক গুণ হবে। ফোর্সের একক কী বলো? ফোর্সের একক হচ্ছে নিউটন, আমরা জানি নিউটনকে বড় হাতে লিখতে হয়। আর স্মরণের একক কী? স্মরণের একক হচ্ছে মিটার। স্মরণের একক কি? মিটার। তো কার্যের একক হচ্ছে নিউটন মিটার। কার্যের একক কি? অ্যাকচুয়াল কার্যের একক কি? কার্যের এসআই একক কি? কার্যের এসআই একক হচ্ছে নিউটন মিটার। কার্যের এসআই একক কি? নিউটন মিটার। অ্যাকচুয়ালি নিউটন ইন্টু মিটার, কিন্তু নর্মাল কথা যখন লিখি তখন আমরা নিউটন মিটার লিখি। এখান থেকে আসছে, এই জায়গা থেকে আসছে। কিন্তু ঘটনা হচ্ছে এই নিউটন মিটার বলতে কিনা একটা লাগে, ওই জন্য আমরা এই নিউটন মিটারটা নাম্বার করেছি, যেটা হচ্ছে জুল। তো কার্যের একক হচ্ছে তোমাদের জুল। কার্যের একক কি? কার্যের একক হচ্ছে জুল। 1 জুল, যদি তুমি এখানে ওয়ার্কের একক যদি বলো 1 জুল, স্যার ওয়ার্কের একক 1 জুল বলবো। তুমি যদি কার্যের একক 1 জুল বলো, তাহলে তোমাকে নিতে হবে 1 নিউটন নিতে হবে আর 1 মিটার নিতে হবে। কারণ 1 জুল ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে দেখো, 1 ইন্টু 1 নিউটন মিটার হয়ে যাচ্ছে। আর আমরা জানি 1 নিউটন মিটার কি আমরা জুল বলি। সো দেখো তাই চলে এসছে 1 জুল ইকুয়াল টু 1 নিউটন মিটার। ঠিক আছে, দেখো পরিষ্কার এই যে ব্যাপারটা রয়েছে না এখানে বলা, এটা পরিষ্কার দেখো হচ্ছে, এই যে বড় করে বলে দেওয়া রয়েছে তোমাদের। এটাই তোমাদের 118 নম্বর পেজে এনসিইআরটিতে উল্লেখ আছে পরিষ্কারভাবে। একটা গ্রাফও আছে, সেটাও করাবো, চিন্তা নেই, এর পরের পেজে আছে। আমি কি করেছি, এনসিইআরটির যে বিশাল বড় বড় পেজ এবং বিশাল বড় বড় প্যারা, তাকে ভেঙে দিয়েছি। প্রত্যেকটা প্যারাকে তুলে তুলে একটা স্লাইড করেছি, করে আলোচনা করছি, একদম ল্যাঙ্গুয়েজ সেম টু সেম রেখে। ঠিক আছে, সেই জন্য তোমরা যদি একদম ডাইরেক্ট বই নাও মানে তোমাদের পিডিএফ না থাকে, কোনো অসুবিধা নেই, কারণ এইগুলোই লেখা আছে ওখানে। ঠিক আছে, তো 1 নিউটনকে যদি তুমি ধাক্কা মারো, মানে এই যে বক্স আছে, এই যে বক্সটাকে যদি 1 নিউটন বল দিয়ে তুমি যদি ধাক্কা মারো, এবং তখন যদি এই বক্সটা 1 মিটার সরণ নেয়, তখন যদি বক্সটা কি নেয় 1 মিটার সরণ নেয়, তাহলে বলবো আমাদের 1 জুল কার্য হয়েছে। কি বললাম আগে বলছি, দেখো কোনো বস্তুর উপরে, যে এখানে লেখা রয়েছে, অর্থাৎ এখানে লেখা রয়েছে, অর্থাৎ কোনো বস্তুর ওপর 1 নিউটন ধ্রুব বল, পয়েন্ট টু বি নোটেড, আমরা কিন্তু বল চেঞ্জ করছি না, এখানেও 1 নিউটন। যখন তুমি বলটা মারা স্টার্ট করছো তখন 1 নিউটন ছিল, যখন তুমি বলটা প্রয়োগ করা শুরু করে দিচ্ছ তখন 1 নিউটন ছিল। ওই জন্য মনে রাখতে হবে আমরা কিন্তু এখানে কনস্ট্যান্ট ফোর্সের ওপরে কাজ করছি। বল যদি পৃথক হয় তখন কেমন হয় সেটা তোমাদের এনসিইআরটিতে গিভেন নেই, আর যদি থাকে আমি করিয়ে দেবো, চিন্তা নেই। আমরা এখানে কনস্ট্যান্ট ফোর্সের কথা বলছি। 1 নিউটন ধ্রুব বল প্রয়োগ করলে যদি বলের দিকে, পয়েন্ট টু বি নোটেড কোন দিকে, ইন দ্য ডাইরেকশন অফ দ্য ফোর্স, বলের দিকে যে বস্তুর সরণ 1 মিটার হয়, তখনই আমরা বলবো কার্য হয়েছে 1 জুল। তাহলে আমি এটাকে ইংলিশে নিচে লিখে দিচ্ছি, কারণ অনেকে ইংলিশে চাও। 1 জুল বলতে কি বোঝায়? when we apply, যখন আমরা অ্যাপ্লাই করছি কি 1 নিউটন ফোর্স উই ক্রিয়েট, আমরা করছি কত, ক্রিয়েট করছি, কি ক্রিয়েট করছি 1 মিটার ডিসপ্লেসমেন্ট। উই ক্রিয়েট 1 মিটার ডিসপ্লেসমেন্ট কার উপরে? অন দ্য অবজেক্ট উই আর অ্যাপ্লাইং দ্য ফোর্স, সেই অবজেক্টটার উপরে যার উপর আমরা ফোর্সটাকে অ্যাপ্লাই করছি। When we apply 1 Newton force, we create 1 meter displacement, and this whole section is called 1 joule. 1 জুল কার্য করা হলো। ঠিক আছে, আচ্ছা এবার আরেকটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে দেখো, এটা আমি এই যে এখানে যেটা বলা আছে, যেহেতু আচ্ছা এখানে এগুলো তো বুঝতে পারছো, এসআই একক মানে হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে এসআই একক। এসআই একক কি? এটা হচ্ছে জুল। এসআই একক কি? সেটা হচ্ছে তোমাদের জুল। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস এখানে বলা নেই, যদিও সিজিএস একক হয় কার্যের, কার্যের সিজিএস একক হচ্ছে আর্গ। কার্যের সিজিএস একক কি? আর্গ। জুল ইকুয়াল টু 1 জুল ইকুয়াল টু যখন 1 নিউটন মিটার, তেমন 1 আর্গ ইকুয়াল টু, আমি লিখে দিই একটু, 1 আর্গ ইআরজি, 1 আর্গ ইকুয়াল টু 1 ডাইন সেন্টিমিটার, 1 ডাইন, ডাইনি না ডাইন, 1 ডাইন সেন্টিমিটার। ঠিক আছে, 1 আর্গ ইকুয়াল টু 1 ডাইন সেন্টিমিটার, তোমাদের এই সিলেবাসের বাইরে বলে ছোটো করে লিখলাম, চাইলে তোমরা মনে রাখতে পারো। ঠিক আছে, চলো নেক্সট কি বলছে দেখো, এখানে একটা বিশাল বড় জিনিস লেখা রয়েছে, চলো সেটা আমরা নেক্সট পেজে বুঝি। সব জিনিস কি আর স্লাইডে বোঝালে হয়? তাহলে খাতা পেনগুলো কোথায় যাবে? ঠিক আছে, আমাদের টিচাররা বলতেন বই বন্ধ করো, বোর্ডের দিকে তাকাও, কি লিখছি সেটা দেখো, কি বলছি সেটা শোনো, তারপর বই খুললে এমনি বুঝতে পারবে। আমিও তোমাদের একই কথা বলছি। সেটা হচ্ছে যে আমরা জানি যে বল ইকুয়াল টু কি? ভর ইন্টু ত্বরণ। এটা আমরা জানি কি জানি না বলো? আগের আমরা এনসিইআরটিতে পড়েছি, আগের চ্যাপ্টারতে সেটাতে পড়েছি না, বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ, তাই না?
ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। আর এই অধ্যায়ে আমরা কি পড়লাম? এই অধ্যায়ে আমরা পড়লাম কার্য ইকুয়াল টু বল ইন্টু সরণ। তার মানে আমরা এখানে লিখতে পারি কার্য ইকুয়াল টু, ভালো করে বুঝবে এই জায়গাটা, দেখবে ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু। কার্য ইকুয়াল টু আমরা কী লিখতে পারি? বলের মানে কি? বল বলতে কি বোঝায়? বল, এই যে বল, এই বলের জায়গায় আমরা কী লিখতে পারি? পুরো কথাকে লিখতে পারি? ইয়েস স্যার লিখতে পারি। বল মানেই তো ভর ইন্টু ত্বরণ। তার মানে কার্য ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ ইন্টু সরণ। মানে ত্বরণ সরণ সব একসাথে গুণ হয়ে তবেই আমরা কার্য পাচ্ছি, তাই না? আচ্ছা, বলের এককে আমরা কি লিখতে পারি? ঠিক আছে, বলের একক কি? বলের একক হচ্ছে 1 নিউটন, তাই না? 1 নিউটন ভর, ভর মানে কি? কেজি, ইন্টু ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাকে আরেকভাবে কীভাবে লেখা যায়? 1 নিউটন, ঠিক আছে, 1 নিউটন ইকুয়াল টু কী লেখা যায়? 1 কেজি ইন্টু মিটার সেকেন্ড মাইনাস 2। কারণ আমরা জানি এই পার্টটাকে যদি আমরা না দিই, যে এইটাকে না দিয়ে, তাহলে এখানে একটা মাইনাস পড়ে। নিচে ধরো তুমি নিচে লিখছো 1/10, বা ধরো তুমি লিখছো 5/10। এটাকে আরেকভাবে লেখা যায়, কীভাবে লেখা যায়? এটা ইকুয়াল টু হচ্ছে 5 ইন্টু 10⁻1। এইটা ইকুয়াল টু এটা লেখা যায়। বোঝাতে পারছি? ঠিক সেরকমই তুমি m/s লিখতে পারো, অথবা কি লিখতে পারো? m ইন্টু s টু দি পাওয়ার -2। -2 কেন? কারণ এখানে 2 আছে, তাই এই জন্য 2টা আছে, কিন্তু মাইনাস বসেছে আগে। তো আমরা তো একটা কাজ করতে পারি। কী কাজ করতে পারি? কার্য ইকুয়াল টু, আমরা আবার কী লিখতে পারি? ভালো করে ভাবো, একটু আগে আমরা তো তোমাদের সব করিয়েছি। এই যে কার্য, এই কার্য ইকুয়াল টু কী লেখা যায়? লেখা যায় যে নিউটন ইন্টু মিটার। এইটার ভ্যালু হচ্ছে নিউটন, এটা হচ্ছে সরণ হচ্ছে মিটার, ঠিক আছে? আর কার্যের একক কি? 1 জুল, ঠিক আছে? 1 জুল ইকুয়াল টু তাহলে কী লেখা যায়? 1 নিউটন ইন্টু 1 মিটার। আবার দেখো 1 জুল ইকুয়াল টু তাহলে কী লেখা যায়? 1 নিউটন ইকুয়াল টু কি? এই যে 1 নিউটন, সেটা ইকুয়াল টু কি? এইটা কোনটা? এই পুরোটা, এই যে পুরোটা। তো পুরোটা লেখো না, 1 কেজি ইন্টু মিটার সেকেন্ড স্কোয়ার ইন্টু এইটা, এই যে এইটা 1 মিটার, ঠিক আছে? তো এইটাই ওখানে লেখা আছে। কী লেখা আছে? যে জুল ইকুয়াল টু, যদি ওয়ানগুলো সব তুলে দাও তাহলে এখানে জুল ইকুয়াল টু পড়বে। জুল ইকুয়াল টু, আচ্ছা আমি এটাকে একটু বড় করে লিখে দিচ্ছি তোমাদের, ঠিক আছে? ব্যাপক বড় করে, ঠিক আছে? তো জুল ইকুয়াল টু তাহলে আমরা কী দেখতে পেলাম? জুল ইকুয়াল টু আমরা দেখতে পেলাম কেজি ইন্টু, অনেক সময় ইন্টু না দিয়ে ডাইরেক্ট লেখা যায় মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1 ইন্টু মিটার, ঠিক আছে? এটাকে আরেকভাবে লেখা যায়, জানো কীভাবে লেখা যায়? জানো, এটাকে লেখা যায় কেজি মিটার স্কোয়ার সেকেন্ড স্কোয়ার। দিস ওয়াজ অলসো ক্যান বি রিটেন, ঠিক আছে? 1 জুল ইকুয়াল টু, যদি 1 দাও তাহলে এগুলো সবার আগে 1 পড়ে যাবে। তো তোমাকে সব কটাই মনে রাখতে হবে, এইভাবে ডেভেলপ করে ওখানে ওইটাই এক্স্যাক্টলি লেখা আছে। বোঝা গেল না? বোঝা গেল না? ওই জায়গাতে ওটাই লেখা আছে। তোমাদের এনসিইআরটিতেও এইটাই লেখা আছে। কোনটা লেখা আছে? এই লাস্টে আমি যেটা লিখলাম এইটাই এক্স্যাক্টলি লেখা আছে। এই যে যেটা, এইটাই এক্স্যাক্টলি লেখা আছে। এটাকে একটা কাজ করি, আমি একটা বক্সের মধ্যে পুরে দিই, কারণ এটাই কীভাবে আসছে উপরে সেটাই তোমাদের দেখিয়েছি। বোঝাতে পারলাম? ক্লিয়ার হলো? চলো নেক্সট। আচ্ছা, আমরা এর আগে তো এটা জেনেছি যে 1 নিউটন বল প্রয়োগ করলে, এই সমীকরণটা দিয়ে আমরা একটা জিনিস জেনেছিলাম না? এই সমীকরণটা দিয়ে, এই যে এইটা দিয়ে, এই যে এইটা দিয়ে, এটা আমরা কী জেনেছিলাম? একটু আগে লিখেছিলাম। কি লিখেছিলাম এটা মনে করে দেখো। আমরা লিখেছিলাম যে 1 নিউটন বল যদি 1 মিটার সরণ ঘটায়, তাহলেই আমরা বলবো যে 1 জুল কার্য হয়েছে। তাহলে আমরা এটা বলবো না 1 জুল কার্য হয়েছে। 1 নিউটন বল যখন 1 মিটার সরণ ঘটায় তখনই আমরা কি বলবো? যে 1 জুল কার্য হয়েছে। এটা তো আমরা বলবো। এটা তো আমি তোমাদের একটু আগেই এই কথাটাই আমি লিখেছিলাম, তাই না? আচ্ছা, এইটা মানে কি? যে বড় বক্সের মধ্যে কি এটা মানে কি? এটা মানে মনে রাখবে, যখন 1 কেজি, পয়েন্ট টু বি নোটেড, কি বললাম? 1 কেজি ভরের, ঠিক আছে, 1 কেজি ভরের বস্তুর ওপর, 1 কেজি ভরের বস্তুর ওপর 1
মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ তৈরি করার পর বস্তুর ওপর বললে ভালো হতো, সরি 1 মিনিট, বস্তুর ওপর 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ, এটা এনসিইআরটিতে নেই কিন্তু রেল এইভাবে স্টেটমেন্ট বেস প্রশ্ন দিয়ে দিতে পারে এইটা থেকে, ত্বরণ তৈরির ফলে ওই বস্তুর সরণ হলো, ওই বস্তুর সরণ যদি 1 মিটার হয় তবে বলা যাবে যে 1 জুল কার্য হয়েছে। এইটুকু থেকে এটা বেরোয়, কার্যের দুটো সংজ্ঞা বেরোয়। 1 নিউটন বল প্রয়োগ করে যদি 1 নিউটন বল যদি 1 মিটার সরণ ঘটায় তখন আমরা বলবো 1 জুল কার্য হয়েছে। আবার যদি 1 কেজি ভরের বস্তুর ওপর 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ তৈরি করার ফলে ওই বস্তুর সরণ 1 মিটার হয় তখন আমরা বলবো 1 জুল কার্য হয়েছে। মানে এই ফিগার থেকে এটা বেরোয় আর এই ফিগার থেকে আমাদের এই সংজ্ঞাটা কিন্তু বেরোয়। খুব ইম্পর্ট্যান্ট কিন্তু এই দুটো লাইন মনে রাখবে, ঠিক আছে? চলো, গ্রাফ দিয়ে বল কী করে প্রকাশ করা যায়, ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ গ্রাফ হচ্ছে রেলের একটা প্রচণ্ড প্রিয় একটা জিনিস, ঠিক আছে? আর 3টে চ্যাপ্টারতে তুমি গ্রাফ পাবে, মানে 9-এর, সেটা হচ্ছে তোমাদের গতি, 2 হচ্ছে হাউ ফোর্সেস অ্যাফেক্ট মোশন, 2 হচ্ছে ওয়ার্ক পাওয়ার অ্যান্ড সিম্পল মেশিন, ওয়ার্ক এনার্জি অ্যান্ড সিম্পল মেশিন, মানে এই চ্যাপ্টার যেটা করাচ্ছি। এখানে দেখো একটা জিনিস ভালো করে বুঝবে যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কীভাবে ঘটবে। দেখো এইখানে আমরা কি দেখবো, এখানে আমরা দেখব যখন আমাদের ভালো করে বুঝবে, যখন আমাদের পয়েন্ট টু বি নোটেড, যখন আমাদের দ্বারা প্রযুক্ত বল ধ্রুবক নয়, যখন আমাদের দ্বারা প্রযুক্ত বল কনস্ট্যান্ট নয়, তখন কি হবে, প্রযুক্ত বল কনস্ট্যান্ট নয়, অর্থাৎ সব সময় ধরে একই বল প্রয়োগ হচ্ছে না, কনস্ট্যান্ট বা ধ্রুব নয়, তখন আমরা কিভাবে কার্য পরিমাপ করব। We are applying force but it is not constant. With time we are changing the magnitude of force. With time আমরা কি করছি, ফোর্সের ম্যাগনিটিউডকে চেঞ্জ করছি, তখন কিভাবে আমরা ক্যালকুলেট করব। দেখো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যখন আমরা 0 থেকে, দেখো নিচে কী রয়েছে, ওপরে আমাদের এটা হচ্ছে আমরা জানি ওয়াই অ্যাক্সিস, এটা আমরা কি জানি, এটা আমরা জানি ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? আর এইটাকে, এটা আমরা জানি এক্স অ্যাক্সিস, পয়েন্ট টু বি নোটেড, দিস ইজ আওয়ার এক্স অ্যাক্সিস, ঠিক আছে? 1 মিনিট, তুমি দেখতে পাচ্ছ তো? হ্যাঁ দেখতে পাচ্ছ খানিকটা, ঠিক আছে? এই টিকটা আমি এখানে ক্ষেত্রফল ইকুয়াল টু কৃতকাজ, হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস। তো আমরা এক্স অ্যাক্সিস বরাবর সরণকে রেখেছি, এক্স অ্যাক্সিস বরাবর সরণকে রেখেছি মিটার, ডিসপ্লেসমেন্ট বোঝার দরকার নেই, মিটারতে সরণের একক তা তো জানো। পয়েন্ট টু বি নোট আমি বারবার বলছি, এগুলো টাফ চ্যাপ্টার, যদি তুমি আগে চ্যাপ্টার না পড়ে এই চ্যাপ্টার দুম করে চলে আসো, লাভ মারো হনুমানের মতো, তাহলে বাবা কলাই খেতে হবে, ঠিক আছে? কিন্তু হনুমান থেকে মানুষ হতে পারবে না, আমি পরিষ্কারভাবে বললাম। আর এই ওপরে যেটা ওয়াই অ্যাক্সিস বরাবর আছে, এটা কি, এটা আমাদের ফোর্স মানে বল, এটা হচ্ছে আমাদের বল। এই ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা ফোর্সকে দেখাচ্ছি, এক্স অ্যাক্সিস বরাবর আমরা সরণকে দেখাচ্ছি, ক্লিয়ার? তার মানে ভালো করে দেখো, যখন তোমার সরণ 0 থেকে, ভালো করে বুঝবে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু, কি বললাম, যখন তোমার এখানে কী আছে, এখানে আছে তোমার 0, এই জায়গায় তোমার কী আছে, এই জায়গায় সরণ তোমার আছে 0, এই জায়গায় 0 থেকে যখন 0.2 মিটার হচ্ছে, কারণ এগুলো সব 0.2 মিটার, এটা মিটার, ঠিক আছে? এটা মিটার, এগুলো সব মিটার আছে। যখন তোমার সরণ 0 ছিল, মানে তুমি কোনো সরণ ঘটাওনি, তখন তোমার ফোর্সও 0 ছিল, কারণ ফোর্স না হলে তো সরণ হবেই না। আমরা তো এটাই দেখলাম, যে কি দেখলাম আমরা এতক্ষণ ধরে, আমরা কি পড়লাম, যে ওয়ার্ক ইকুয়াল টু ফোর্স ইন্টু সরণ। তো ফোর্স অ্যাপ্লাই হবে তবে তো সরণ হবে, তাই না? আমরা ওয়ার্কের সংজ্ঞাতেও তো তাই পড়লাম, যে 1 নিউটন বল প্রয়োগ করে যখন সরণ হচ্ছে 1 মিটার, তাহলে বল যদি প্রয়োগ না করি তো সরণও হবে না, সরণ না হলে ওয়ার্কও হবে না। আমরা কিছুক্ষণ পরে দেখব যে সরণ ঘটানোর পরেও কিন্তু ওয়ার্ক হয় না, ওয়ার্ক 0 থাকে, কখন সেটা পরে দেখব, সেটা পরে। তা আমরা কি দেখতে পাবো, আমরা ওভারঅল যা শিখেছি তা সেইটুকু আলোচনা করি। আমরা এখানে দেখতে পাচ্ছি সরণ আমাদের 0, কেন, কারণ ফোর্স আমাদের পুট হয়েছে 0। আমাদের যখন সরণ 0.2 মিটার, তখন আমরা দেখতে পাচ্ছি ফোর্স আমরা 2 নিউটন প্রয়োগ করেছি। যখন আমাদের সরণ 4 মিটার, 0.4 মিটার,
তখন আমরা ফোর্স প্রয়োগ করছি 4 নিউটন। যখন আমাদের সরণ হচ্ছে 0.8 মিটার, তখন আমরা ফোর্স প্রয়োগ করছি কত? 6 নিউটন। যখন আমাদের সরণ 1 মিটার, এই দেখো, যখন আমাদের সরণ 0.6 মিটার, তখন আমরা নিউটন প্রয়োগ করছি কত? 6 নিউটন। যখন আমাদের যখন আমাদের সরণ হচ্ছে 0.8 মিটার, তখন আমরা বল প্রয়োগ কত করছি? 8 নিউটন। যখন আমাদের সরণ হচ্ছে 1 মিটার, তখন আমরা বল প্রয়োগ কত করছি? 10 নিউটন। তার মানে আমরা কী বুঝতে পারছি? তার মানে ভালো করে বোঝো। তার মানে আমরা বুঝতে পারছি, খুব ইম্পর্ট্যান্ট, যদি তোমাকে এই গ্রাফটা দেয়, গ্রাফটা দিয়ে বলে, ভালো করে বুঝবে, যদি তোমাকে এই গ্রাফটা দেয়, গ্রাফটা দিয়ে বলে যে যখন আমার সরণ হয়েছিল, দেখো আমি এখানে একটা জিনিস লিখছি, কোন কালে দিয়ে লিখি, দেখো, যখন আমার সরণ হয়েছিল, আমি সরণ লিখছি, যখন আমার সরণ হয়েছিল 0.2 মিটার, তখন আমি বল কতটা প্রয়োগ করেছি? 2 নিউটন। এগুলো সব সরণ মিটারে আছে, বল নিউটনে আছে। আমি লিখছি না, কারণ এখানে অলরেডি নিউটন আর মিটার এখানে বলাই আছে। দেখো এখানে নিউটন লেখা আছে, ঠিক আছে? 1 মিনিট, এটাকে এখানে নিউটন লেখাই আছে, আর এটাকে এখানে মিটার লেখাই আছে, সো প্রবলেম কিছু নেই। তখন কার্য কত হয়েছিল? কার্য হয়েছিল 0.4 জুল। কার্য কত হয়েছিল? 0.4 জুল, ঠিক আছে? আচ্ছা, যখন আমাদের সরণ হয়েছে 0.4 মিটার, বল কত প্রয়োগ করেছি? 4 নিউটন। তখন কার্য কত হয়েছে আমাদের? 1.6 জুল। যখন আমরা 0.6 সরণ আমরা প্রয়োগ করেছি, তখন আমরা 6 নিউটন বল প্রয়োগ করেছিলাম। তো সরণ ইন্টু বল, বা বল ইন্টু সরণ করলে আমরা কী পাই? কার্য পাই। তখন আমাদের দ্বারা কৃতকার্য কত হয়েছে? 3.6 জুল। 6 6 36, 3.6 জুল। অর্থাৎ আমরা যত, দেখো, সরণ যত বেড়েছে, বলের প্রয়োগ আমরা তত বাড়িয়েছি, আমরাই বাড়িয়েছি ইচ্ছা করে। তার মানে বল কনস্ট্যান্ট নয়, এটা বলতে চাইছি। দেখো, সরণ বেড়েছে তো বলও বেড়েছে, বলকে এখানে কনস্ট্যান্ট না। প্রত্যেকবার আমরা কিন্তু একই বল প্রয়োগ করিনি। এখানে আমরা 2 মিটার, এখানে আমরা 2 নিউটন, এখানে আমরা 6 নিউটন প্রয়োগ করি, 2 নিউটন প্রয়োগ করিনি। যদি আমাদের বল কনস্ট্যান্ট থাকতো, তাহলে আমরা এই সবটাতেই আমরা 2 নিউটন করেই বল প্রয়োগ করতাম, যেটা আমরা করিনি। আমরা এই জায়গায় ভালো করে দেখো, এই পয়েন্টে এখানে আমাদের 2 নিউটন বল প্রয়োগ করছি, এখানে আমাদের 4 নিউটন, এখানে 6 নিউটন, এখানে 8 নিউটন, 10 নিউটন। অর্থাৎ বল প্রয়োগ আমরা কনস্ট্যান্ট করছি না, বল প্রয়োগ আমাদের চেঞ্জ হচ্ছে উইথ টাইম। অর্থাৎ বল এখানে কনস্ট্যান্ট নেই। এটাই তো আমি বললাম যে তখন কি করব, তখন কার্য কী করে মাপবো? যখন বল আমাদের কনস্ট্যান্ট নয়, ঠিক আছে? তখন আমরা কি করব? তখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে টোটাল স্টার্টিংয়ে আমাদের 0 ছিল, আর বল গেছে 10 নিউটন অবধি। সরণও আমাদের স্টার্টিংয়ে 0 ছিল, সরণ গেছে আমাদের 1 মিটার অবধি। তাহলে আমরা দৈর্ঘ্য, বলো এখানে দৈর্ঘ্য কোনটা? বলো এখানে দৈর্ঘ্য কোনটা? দৈর্ঘ্যে কী আছে? দৈর্ঘ্যে আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর দৈর্ঘ্য আছে। দৈর্ঘ্য কোনটা? দৈর্ঘ্য তো এইটা। দৈর্ঘ্য কোনটা? দৈর্ঘ্য তো এইটা আমাদের, এই যে উপরে যেটা গেছে এটাই তো দৈর্ঘ্য, ঠিক আছে? এদিকেও দৈর্ঘ্য আছে, এদিকেও দৈর্ঘ্য। আর প্রস্থ কোনটা? এটা আমাদের প্রস্থ। প্রস্থ কোনটা? এটা আমাদের প্রস্থ। প্রস্থ হচ্ছে এই বরাবর গেছে। তা প্রস্থ বরাবর আমাকে নিচেও প্রস্থ আছে, উপরে যেমন প্রস্থ আছে, ভালো করে বুঝবে, উপরে যেমন আমাদের প্রস্থ আছে, নিচেও আমাদের কিন্তু প্রস্থ আছে। নিচেও কিন্তু আমাদের প্রস্থ আছে। যেমন এদিকে আমাদের দৈর্ঘ্য আছে, তো এদিকেও আমাদের দৈর্ঘ্য আছে, এদিকেও তো আমাদের দৈর্ঘ্য আছে, ঠিক আছে? সো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে আমাদের কী হয়? ক্ষেত্রফল। আর ক্ষেত্রফল এখানে কৃতকার্য দেবে, মানে কৃতকার্য ইকুয়াল টু কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তা বলো, তোমাদের দৈর্ঘ্যের পরিমাপ কত? এইখান থেকে এই অবধি গেছে, মানে 10 ইউনিট। দৈর্ঘ্য হচ্ছে আমাদের 10 ইউনিট, মানে 10 নিউটন বেসিক্যালি, কারণ বল দৈর্ঘ্য দ্বারা প্রকাশ হয়েছে। আর প্রস্থ কি আমাদের? প্রস্থ হচ্ছে 1 মিটার। প্রস্থ কি আমাদের? 1 মিটার। তা তুমি বলো এখানে কৃতকার্য কী হবে? 10 ইন্টু 1 নিউটন ইন্টু মিটার, মানে জুল, অর্থাৎ 10 জুল। এইটাই এখানে লেখা আছে, 10 নিউটন ইন্টু 1 মিটার এগুলো 10 জুল। যখন আমরা 0.2 করেছি, তখন আমাদের 2 নিউটন, তখন আমাদের 0.4 জুল ছিল। অর্থাৎ যেমন আমরা সরণ বাড়িয়েছি, বলের প্রয়োগও বাড়িয়েছি, বলে বল কনস্ট্যান্ট নয়। তারপরে শেষ অবধি আমাদের কতটা পরিমাণ কার্য হয়েছে? 10 জুল কার্য হয়েছে। লেখচিত্রে কোনো বস্তুর ওপর প্রযুক্ত বলকে ওয়াই অক্ষে এবং বলের দিকে সরণকে এক্স অক্ষে স্থাপন করা হয়েছে, যেটা আমি বলে দিয়েছি, যাকে এখানে ফোর্স আর সরণ দেওয়া আছে। এই পুরোটাই তোমাদের এখানে লেখা আছে। এখানে বলা আছে, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এমনকি বল যখন ধ্রুবক নয়, প্রাথমিক এবং চূড়ান্ত অবস্থানের মধ্যে বল সরণ লেখচিত্রের মাধ্যমে নিচের অংশের ক্ষেত্রফল নির্ণয় করে উই ক্যান ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান। ঠিক আছে, আমরা কৃতকার্যকে কী করতে পারি? আনতে পারি। অর্থাৎ যখন বল কনস্ট্যান্ট না, তখন আমরা লেখচিত্রের মাধ্যমে কি করতে পারি?
দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে যে ক্ষেত্রফল বার করব, সেই ক্ষেত্রফল নির্বাচনের মাধ্যমে কিন্তু আলটিমেটলি কতটা কাজ হলো সেটা আমরা বার করতে পারি, যেটা এখানে বলা আছে এবং তোমাদের এনসিইআরটিতে একটা 18 নম্বর পেজে বলা আছে। আচ্ছা, কখন কৃতকার্য শূন্য হয়? এর তিনটে জিনিস আছে, ঠিক আছে? আমরা কেস নম্বর 1 দেখছি আর কেস নম্বর 2 দেখছি, 3 নম্বরটা আমরা পরে দেখব। এর আর একটা 3 নম্বরও আছে, সেই 3 নম্বরটা আমরা ওই পেজে দেখব, অন্য পেজে দেখব, ঠিক আছে? অন্য পেজে, নেক্সট পেজে আছে 3 নম্বর, নেক্সট পেজ, ঠিক আছে? এই 3 নম্বরটা আমাদের নেক্সট পেজে আছে, নেক্সট পেজ। তো প্রথম দুটো আমি কেস এখানে ব্যাখ্যা করছি। আরে বাবা, ওয়ার্ক ইকুয়াল টু, তো আমরা জানি কার্য ইকুয়াল টু, আমরা কি জানি, বল ইন্টু সরণ। তুমি একটা কাজ করো, কার্য তো লেখো কিন্তু বলের জায়গায় 0 দাও। ধরো সরণ আমাদের অনেক কিছু আছে, ইকুয়াল টু আমরা তো 0ই পাবো। তো এটাই প্রথম কেসে বলা আছে। বস্তুর ওপর প্রযুক্ত বল যদি শূন্য হয়, বস্তুর ওপর কোনো কাজ হয় না, কারণ সরণ হবে না, সরণ হবে না, ঠিক আছে? ইয়েস অর নো বলো, সরণ হবে, সরণ হবে না। সরণ যদি না হয় তাহলে বস্তুর উপর কার্য কী হচ্ছে? আবার একটা কাজ করতে পারো, তুমি কি করতে পারো, সেমটাকে নাও কিন্তু এবারে কার্য ইকুয়াল টু, তুমি বল ধরো নিচ্ছ কিন্তু তুমি সরণকে 0 করে দিচ্ছ, তখনও কিন্তু কী হয়ে যাচ্ছে, কার্য 0 হয়ে যাচ্ছে। এটাই বলা আছে, প্রযুক্ত বল প্রয়োগ করার পরেও যদি কোনো সরণ না ঘটলেও তখন আমরা কী করি, কৃতকার্য শূন্য। আরেকটা যে কেস আছে সেটা 3 নম্বর, সেটা আমরা নেক্সট পেজে পড়বো। নেক্সট পেজ মানে এখানে নেক্সট স্লাইড, বেসিক্যালি নেক্সট পেজ মানে এখানে আমরা নেক্সট স্লাইডে পড়বো, নেক্সট স্লাইড, ঠিক আছে? পরের স্লাইডে সেটা বলা আছে তোমাদের। ওকে, তো এখানে দেখো কেমন, আপনি যদি দৃঢ় দেয়ালের ওপর বল প্রয়োগ করছেন, দেয়ালের কোনো সরণ হচ্ছে না, আপনি দেয়ালের ওপর কোনো কাজ করেননি, কেন? কারণ সরণ হলো না। এটি অদ্ভুত মনে হতে পারে যে আপনি ক্লান্ত বোধ করবেন, কারণ তোমার মাইটোকন্ড্রিয়া শক্তি তৈরি করছে এবং সেই শক্তি খরচাও হচ্ছে। শক্তি খরচা হওয়া মানে সবসময় যে কার্য তা কিন্তু নয়। তো বল প্রয়োগ করার জন্য আপনার শরীরের পেশিগুলি বারবার প্রসারিত এবং সংকুচিত হচ্ছে, শরীরের অভ্যন্তরীণ শক্তি ব্যয় করছে, মানে মাইটোকন্ড্রিয়ার এটিপি ব্যবহার করছে। এটিপি অভ্যন্তরীণ শক্তি মানে কি, এটিপি এনার্জি কারেন্সি। তাই আপনি ক্লান্ত বোধ করছেন, কিন্তু বৈজ্ঞানিক অর্থে আপনি বস্তুর ওপর কোনো কাজ করেননি। নো ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই ইউ সায়েন্টিফিক্যালি। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কেন? কারণ এখানে সরণ শূন্য, এই জায়গায় সরণ, ওই তো এখানে লেখা আছে ইজ ইকুয়াল টু 0, সরণ এখানে 0, সরণ 0 মানে এইটা প্রয়োগ হচ্ছে। কোনটা প্রয়োগ হচ্ছে? এইটা, দ্বিতীয় কেস, এই দ্বিতীয় কেসটার কথা এখানে বলা হয়েছে। কখন কার্য শূন্য হয়? দেখো, যদি এই যে 3 নম্বর, এই যে শর্ত 3, তোমাদের 3 নম্বর বললাম, নেক্সট পেজ, এটা নেক্সট পেজ। যদি কোনো বল বস্তুর সরণের সাথে লম্বভাবে প্রযুক্ত হয়, তার মানে কি? তার মানে তুমি বল প্রয়োগ করছো ধরো ঊর্ধ্বমুখে। তুমি বলো স্যার ঊর্ধ্বমুখে কী করে বল প্রয়োগ হচ্ছে স্যার? চলো দেখানো জায়গাকে কী করে ঊর্ধ্বমুখে বল প্রয়োগ হচ্ছে সেটা তো বোঝার দরকার। তুমি আমাকে শুধু একটা কথা বলো, এই যে মেয়েটি বক্সটাকে তুলে নিয়ে যাচ্ছে, তাহলে এই ওপরে নিচের দিকে কোন বল প্রয়োগ হচ্ছে? নিচের দিকে এমজি প্রয়োগ হচ্ছে, মানে ওজন, ওয়েট, WEIGHT। অনেকে ওয়েট বলতে আবার ওয়ার্ক ভেবে ফেলবে, না, কিন্তু ওজন প্রয়োগ হচ্ছে। আর ওজন যা প্রয়োগ হচ্ছে তার এগেনস্টে তুমি ওপর দিকে বল প্রয়োগ করছে। মেয়েটি বাক্সটাকে ধরে আছে উপর দিকে, তার মাটিতে তো পড়ে যাওয়ার কথা, পড়ছে না, পৃথিবী তো টানছে। তাহলে মেয়েটি এমজি সমান বল ওপর দিকে প্রয়োগ করছে। তাহলে বল কোন দিকে প্রয়োগ হচ্ছে? ওপর দিকে। কিন্তু মেয়েটি হাঁটছে কোন দিকে? মেয়েটি হাঁটছে এই দিকে। তাহলে মেয়েটির সরণ কোন দিকে হচ্ছে? এই দিকে। এই যে লেখা আছে এখানে সরণ, সরণ কোন দিকে হচ্ছে? সামনের দিকে। তাহলে বল প্রয়োগ হচ্ছে ওপর দিকে, সরণ প্রয়োগ হচ্ছে সামনের দিকে। তাহলে এই জায়গায় কত ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে? 90 ডিগ্রি, 90 ডিগ্রি। মনে রাখবে, অলওয়েজ ইম্পর্টেন্ট, খুব অলওয়েজ মাথায় রাখবে, বস্তুর সরণের সাথে বল যদি লম্বভাবে প্রযুক্ত হয় তখন কিন্তু কোনো কাজ হয় না, কৃতকার্য 0। এটা কেন হয় জানো? অ্যাকচুয়ালি ওয়ার্ক ইকুয়াল টু, আমরা পড়ি ওয়ার্ক, এটা ডব্লিউ মানে ওয়েট নয়, ওয়ার্ক, আমরা পড়ি ফোর্স ইন্টু সরণ, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। ফোর্স ইন্টু সরণ ইন্টু কস থিটা, ফোর্স ইন্টু সরণ ইন্টু কস থিটা, এইটা হচ্ছে অ্যাকচুয়াল। ফোর্স ইন্টু সরণ ইন্টু কস থিটা। এখন তুমি যদি এই জায়গায় ফোর্স, তো ফোর্স তুমি দিচ্ছ, সরণও তুমি ঘটাচ্ছ, কিন্তু কস থিটা যদি কস 90 হয়ে যায়, এই যে 90, এই 90 যদি হয়ে যায়, কস 90-র ভ্যালু হচ্ছে 0। তো এফ ইন্টু এস ইন্টু 0 এটাকে তোমার কী করে দেয়? 0 করে দেয়। ওই জন্য এখানে ইকুয়ালটা আমরা কী পাই? আমরা ওভারঅল 0ই পাই। তো ফোর্স কেন হওয়ার পরেও, সরণ হওয়ার পরেও কস থিটার ভ্যালু যদি কস 90 আসে আর কস 90 যদি 0 হয়, তাহলে কিন্তু ওয়ার্ক, এখানে ওয়ার্ক ডান কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। অ্যাকচুয়াল এইটা হচ্ছে ওয়ার্কের অ্যাকচুয়াল মেথড।
কিন্তু আমাদের নিচু ক্লাসের এনসিইআরটিতে এবছরও দেখলাম তোমাদের কিন্তু নিউ এনসিইআরটিতে কিন্তু কস থিটার প্রয়োগ ঘটায়নি। কিন্তু আমরা যখন কেন বলতে যাব তখন আমাদের এটা কাজে লাগে, সেই জন্য তোমাদের বলে দিলাম। কারণ বলের দিকে কোনো সরণ ঘটছে না, অর্থাৎ আমরা একটু আগে দেখছিলাম কখন আমরা বলবো কার্য শূন্য নয়, বলের দিকে সরণ ঘটলে কার্য শূন্য। এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, কার্য শূন্য নয় কখন, কার্য শূন্য নয় কখন, বলের দিকে সরণ ঘটলে, বলের দিকে কি ঘটলে, সরণ ঘটলে, সরণ ঘটলে। অ্যাকচুয়ালি মনে রাখবে বলের দিকে সরণ ঘটলে কার্য শূন্য তো নয়, এটা ঠিক, তবে বলের দিকে সরণ যদি না হয় তখন কার্য কিন্তু নেগেটিভও হতে পারে। আমরা 3 টাইপের কার্য জানি, আমি একটু পরেই দেবো, তোমাদের চিন্তা নেই। এটাও ঠিক, বলের দিকে সরণ ঘটবে যখন তখন কার্য শূন্য নয়, কিন্তু 3টে পয়েন্ট আছে। এক, বলের দিকে সরণ ঘটলে কি ঘটবে, বলের সাথে 90 ডিগ্রিতে সরণ ঘটলে কি ঘটবে, আর বলের সাথে 180 ডিগ্রিতে বিপরীতে সরণ ঘটলে কি ঘটবে, সেটা তোমাদের বলা হবে। চলো, আচ্ছা এখানে জিনিস দেখো, যখন একটি মেয়ে হাঁটার সময় একটি বাক্স বহন করে তখন বাক্সটির ওজনের ভারসাম্য বজায় রাখতে সে ওপর দিকে বল প্রয়োগ করে। একটু আগে বলেছি নিচের দিকে এমজি প্রয়োগ হচ্ছে, তো তার কাউন্টারে মেয়েটি ওপর দিকে বল প্রয়োগ করবে। কিন্তু বাক্সটি আণবিকভাবে সরছে, কারণ মেয়েটি সামনের দিকে হাঁটছে, মেয়েটি হাঁটার পায়ের পদক্ষেপ দেখো সামনের দিকে। যেহেতু বল ও সরণ একে অপরের সাথে লম্ব মানে ভার্টিক্যাল, ঠিক আছে, তাই এই বল দ্বারা বাক্সের ওপর কোনো কার্য হচ্ছে না। উচ্চতর শ্রেণীতে আপনি শিখবেন কীভাবে বল ও সরণ একে অপরের সাথে কোনো কোণ তৈরি করলে কার্য হয়। এটা তোমাদের এনসিইআরটিতে এই লাইনটা দেওয়া আছে বলে আমিও নিয়েছি বলে আমাকে স্লাইড এভাবে তৈরি করে দেওয়া হয়েছে, ঠিক আছে। চলো নেক্সট দেখো, তোমাদের এনসিইআরটি যে পিডিএফ সেটা তোমাদের দিয়ে দেওয়া হবে, এটা গেল প্রথম পয়েন্ট। নেক্সট পয়েন্ট হচ্ছে এই যে ক্লাসটা করাচ্ছি এটা কিন্তু পেডেরই ক্লাস, তোমাদের জন্য ফ্রিতে দেওয়া হলো। এই যে ওয়ার্ক এনার্জি এবং সিম্পল মেশিনের যে ফার্স্ট ক্লাস, অনেকে চাইছিলে যে স্যার একটা ডেমো দিন, তো আমরা ডেমোতে বিশ্বাস করি না, কারণ আমাদের প্রত্যেকটা ক্লাসই ডেমো, যদি সেই অর্থে তুমি ধরো এটাকে তুমি ডেমো হিসেবে রাখতে পারো। এটা আমরা আমাদের অ্যাপেও ডেমো হিসেবে এটাকে আমি আপলোড করে দেবো, এবং এটা মেন যে ওয়ার্ক পাওয়ার এনার্জি মানে ওয়ার্ক এনার্জি অ্যান্ড সিম্পল মেশিন তার মধ্যেও এটা থাকবে, ঠিক আছে। এবং এটা আমি তোমাদের ফ্রিতেও এর পরের পার্টগুলো আমি পড়াবো, কিন্তু সেটা ফ্রি এর মতো আসবে। পেডে তোমরা যদি চাও এরকম ডিটেলসে পড়তে, দেখো যেমন কেমন ডিটেলসে পড়াচ্ছি না, একদম ভেঙে ভেঙে টুকরো টুকরো করে প্রত্যেকটা পয়েন্টকে তুলে তুলে, এরকম প্রত্যেকটা পয়েন্টকে তুলে তুলে, যাতে তোমাদের যখন রেলে কোশ্চেন্স আসবে তোমাদের যেন কোনো প্রবলেম না হয়। যদি তোমরা চাও তাহলে এই আমাদের কোর্স তোমরা জয়েন করতে পারো। আমি একটু বলে দিই ব্যাপারটা নিয়ে। প্রথমেই বলি, তোমার হয়তো প্রাইস বেশি মনে হতে পারে, বাট তুমি যখন জয়েন করবে, যখন তুমি ক্লাস দেখবে, তখন তোমার বিন্দুমাত্র মনে হবে না যে এই যে আমি, আর এটা 1 ইয়ারের জন্য কিন্তু, পয়েন্ট টু বি নোটেড। 1 ইয়ার বলতে কি বোঝায়, 1 ইয়ার বলতে আমাদের একটা জিনিস বলি, আমাদের কোর্সে কিন্তু ফিক্সড ভ্যালিডিটি হচ্ছে, এটা জানুয়ারি নয়, এটা চেঞ্জ হয়ে গেছে। ফিক্সড ভ্যালিডিটি হচ্ছে তোমাদের, পয়েন্ট টু বি নোটেড, মে 2027, এবং এর পরে এই ভ্যালিডিটি আর বাড়বে না। মানে যদি কেউ মে মানে 31 মে, অর্থাৎ 31শে মে অবধি থাকবে, মানে আজকে নিলেও 31শে মে অবধি থাকবে, তুমি কালকে নিলেও 31শে মে অবধি থাকবে, তুমি পরশু নিলেও 31শে মে অবধি থাকবে, 31 মেতে নিলেও 31 মে অবধি থাকবে। এটা আমাদের ফিক্সড ভ্যালিডিটি। আমরা কিন্তু জুনে তুমি যদি নাও তাও 31 মেও থাকবে, তুমি যদি জুলাইতে নাও তাও, অক্টোবরে নিলে তাও, এইটাই ভ্যালিডিটি, এই ভ্যালিডিটি আর বাড়বে না। তো ওই জন্য আমি এখন নেওয়ার কথা বলবো, কারণ তোমরা 1 ইয়ারের বেশি পেয়ে যাবে, আজকে নিলে 1 ইয়ারের বেশি হবে, কারণ 31শে মে অবধি পরের বছর 2027 অবধি। কেন এটা নেওয়ার কথা, কেন আমাদের ভ্যালিডিটি ফিক্স, সেটা আমি বলি ফার্স্ট, ছোট্ট করে বলে দিই, একটুখানি পড়াচ্ছি তো, পড়াবো, এখনও আছে অনেক কিছু স্লাইড, অনেক বাকি আছে, পড়াবো। কেন আমি তোমাদের বলে দিই, সেটা হচ্ছে কারণ দেখো আমাদের এনসিইআরটি 9 চেঞ্জ হয়েছে, এনসিইআরটি 10 কিন্তু 2027 চেঞ্জ হবে, 2027 এপ্রিলে এনসিইআরটি চেঞ্জ হয়ে যাচ্ছে, ক্লাস 10 চেঞ্জ হবে, ক্লাস 10 এনসিইআরটি চেঞ্জ হবে 2027 মে মাসে, ঠিক আছে, সরি এপ্রিল মাসে। তাহলে তুমি বলো তুমি পুরনো ব্যাচ নিয়ে কী করবে, মানে মের পরে আমরা যদি ভ্যালিডিটি বাড়াইও তোমার তো কাজে লাগবে না, কারণ ওই মেটেরিয়াল তো রেল দেবে না, রেল তখন নতুন এনসিইআরটি ক্লাস 10 অনুযায়ী কোশ্চেন্স দেবে, তাহলে এই ব্যাচটা আর কোনো কাজে লাগবে না তখন। সেই জন্য আমরা কি করব, পয়েন্ট টু বি নোটেড, সেই জন্য আমরা কি করব, আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা নিউ এনসিইআরটি যে ক্লাস 10, সেই নিউ এনসিইআরটি ক্লাস 10 অনুযায়ী আমরা ক্লাস করাবো। সেই জন্যই আমাদের ভ্যালিডিটি মে অবধি থাকবে। মের পরে এই যে ওল্ড এনসিইআরটির যে ক্লাস 10
যেটা কিনা এই ব্যাচে আছে। কোন ব্যাচে? যে টার্গেট 2026-এর ব্যাচে যে ওল্ড এনসিইআরটি ক্লাস 10 আছে। কারণ এনসিইআরটি 9 চেঞ্জ হয়েছে, ভালো করে শুনে নাও, পাগলের মতো উৎপাটাং মনে রাখবে না। ওল্ড এনসিইআরটি কিন্তু ক্লাস 10-এ এখনও আছে। ওল্ড এনসিইআরটি কিন্তু ক্লাস 10-এর জন্য চেঞ্জ হয়নি। এনসিইআরটি ক্লাস 10-এর জন্য চেঞ্জ হয়নি, ক্লাস 9-এর জন্য নিউ এনসিইআরটি এসছে। নিউ এনসিইআরটি কার এসছে? ক্লাস 9-এর জন্য নিউ এসছে। ওল্ড এনসিইআরটি ক্লাস 10-এর জন্য হবে, কিন্তু সেটা 2026 অবধি হবে, 2027 অবধি 27-এ হবে না। পয়েন্ট টু বি নোটে, 2027-এ সেটা হবে না। সেই জন্যই আমরা 2027-এর মের পরে এই ব্যাচটাকে আর রাখবো না। সেই জন্যই এর ভ্যালিডিটি, ফিক্স ভ্যালিডিটি মে অবধি আছে। তোমাদের অনেকেই প্রচুর ভ্যালিডিটি দেয়, কিন্তু পুরনো বস্তা পচা মেটেরিয়াল দিয়ে তোমাদের ভ্যালিডিটি বাড়ানো হয়, তাতে লাভ টিচারের হয়, তোমাদের কোনো লাভ হয় না। মাথা একটু বোঝো, চাকরি করতে যাচ্ছ, মগজটাকে একটু খেলাও, ঠিক আছে? শুধু ফাইল সাইন করলেই ওই 34,000-35,000 টাকাটা নেওয়াটা লজ্জাজনক ব্যাপার। মাথায় বুদ্ধি না থাকলে ওই 35-34,000 টাকাটা বুদ্ধির জন্য দেওয়া হয় তোমাদের, তো বুদ্ধিটাকে একটু খেলাও, ঠিক আছে? আর কি, এটা বিক্রম ব্যাচ 2.0, তখন ওর নাম 3.0 হয়ে যাবে যখন আমরা এনসিইআরটি ক্লাস 9-এর 2027-এ মে মাসের পর থেকে যখন নতুন আমরা ক্লাস 10 করাবো। সেটা যদি চেঞ্জ না হয় তাহলে এই ব্যাচটা থাকবে, চেঞ্জ হলে অবশ্যই চেঞ্জ হবে। আর এনসিইআরটিতে বলেও দিয়েছে সিবিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে যে ক্লাস 10 2027-এ চেঞ্জ হবে। এরকম যেমন 9 চেঞ্জ হয়েছে, ক্লাস 10ও চেঞ্জ হয়ে যাবে। তো ফিজিক্স কেমিস্ট্রি বায়ো তোমরা 301 কুপন ইউজ করলে এটা কমে তোমাদের 699 হয়ে যাবে। ব্যাচ অ্যাকচুয়ালি 1299-এর ব্যাচ, কারণ প্রচণ্ড খেটে করা হচ্ছে, ঠিক আছে? অনেকে লাইন পড়িয়ে দিচ্ছে, এরকম একটা পেজ নিচ্ছে, ভাই লাইন পড়ো ব্যাস খতম, তা নয়। ফিজিক্স লাইনে হয় না, ঠিক আছে? আর লাইন বাই লাইন ফিজিক্সের কোশ্চেন্স আসেও নি, 2024-এর পর থেকে তো আসেনি, ইভেন বায়োলজিতেও আসেনি, ঠিক আছে? যাই হোক, মাথায় ঘিলু থাকলে বুঝতে পারবে, তোমাদের ব্যাপার সেটা, ঘিলু নিয়ে কাজ করো। তো 699-এর ব্যাচ তোমরা করতে পারবে, এখন নিলে লাভ তোমাদের বেশি হবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। সার্ভার কস্ট এবং এনসিইআরটি চেঞ্জ হওয়ার কারণে এই প্রাইসটা একটু বেড়েছে, ঠিক আছে? ব্যাস, চলো আমরা আর বেশি বকবক করবো। এটা আর একটা ব্যাচ আছে ম্যাথ প্লাস সায়েন্সের, সেটা নিলে তোমাদের লাভ বেশি। ম্যাথ প্লাস সায়েন্স যদি নাও, সে তাতেও এই সেম সায়েন্সই পাবে, শুধু ম্যাথ অ্যাড হবে, তাতে লাভ কি, তার টাকাটা অনেক কম, ঠিক আছে? তো ম্যাথ প্লাস সায়েন্স তোমরা নিতে পারবে। অ্যাপে যাবে, অ্যাপ নিচে অ্যাপ আছে, অ্যাপের লিঙ্ক আছে, ডাউনলোড করবে। অ্যাপ ডাউনলোড করে তোমরা কী করবে, তোমরা পেড কোর্স ফোল্ডারে যাবে, পেড কোর্স ফোল্ডারে গিয়ে প্রথম দুটো ব্যাচের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করবে, ঠিক আছে? চলো, আমি নিচে তোমাদের লিঙ্ক আছে। চলো নেক্সট আমরা পরের স্লাইডে যাব। তো যেটা একটু আগে বলছিলাম যে ধনাত্মক কার্য কখন হয়। কার্য 3 প্রকারের হয়, ধনাত্মক কার্য, ঋণাত্মক কার্য আর কার্য জিরো। ধনাত্মক কার্য কখন হয়? দেখো, ওয়ার্ক ইকুয়াল টু আমরা জানি ফোর্স ইন্টু সরণ, কিন্তু ফোর্স ইন্টু সরণ ইন্টু অ্যাকচুয়াল কি, অ্যাকচুয়াল হচ্ছে কস থিটা। দেখো, পজিটিভ যখন কাজ হয় তখন ফোর্সও যেদিকে প্রয়োগ হচ্ছে, ঠিক আছে, কার্যও সেম দিকে হয়। কার্য কী হয়? কার্য সেম দিকে হয়। তার মানে দেখো, কার্য আর ফোর্সের মধ্যে যে কোণ মানে থিটা, সেটা জিরো। কার্য আর ফোর্সের মধ্যে কোণ কি? কোণ হচ্ছে জিরো। মানে এই জায়গায় আমাদের কি বসে? এফ ইন্টু এস ইন্টু কজ জিরো, আর কজ জিরোর মান হচ্ছে 1। কজ জিরোর মান কি? 1। তো তখনই ওয়ার্ক ইকুয়াল টু ফোর্স ইন্টু সরণ ইন্টু 1, তার মানে ফোর্স ইন্টু সরণ। তখনই ওয়ার্ক আমাদের পজিটিভ হয় যখন কস থিটার মান কজ জিরো হয়। কস থিটার মান কি হয়? কস জিরো। থিটার মান যখন জিরো হয় তখনই আমাদের পজিটিভ ওয়ার্ক দেখা যায়। বোঝা গেল? ইয়েস অর নো বলো। কস জিরোর মান হচ্ছে 1, ঠিক আছে? এবং এই সময় ওয়ার্ক ম্যাক্সিমাম পজিটিভ হয়, শুধু পজিটিভ নয়, সর্বোচ্চ পজিটিভ হয়, মানে ম্যাক্সিমাম পজিটিভ। একটা মিনিট, হ্যাঁ, তো যেটা বলছিলাম, এখানে কি হয়? এখানে ম্যাক্সিমাম, ঠিক আছে, ম্যাক্সিমাম পজিটিভ হয়। তোমরা বলছো ম্যাক্সিমাম কথাটা কেন জুড়লেন? তোমরা হয়তো তেমনভাবে ত্রিকোণমিতি পড়োনি, তো ত্রিকোণমিতিতে মনে রাখবে যে কজের সর্বোচ্চ ভ্যালু 1ই হয়। তো এখানে কজের সর্বোচ্চ ভ্যালু 1 হয়, ইয়েস। মানে কজ জিরোর মান যে 1, এটাই কজের সর্বোচ্চ ভ্যালু। কজ জিরোর মান যে 1 না, কস থিটার সর্বোচ্চ মান কত হতে পারে? কস থিটার সর্বোচ্চ মান 1ই হতে পারে, 1-এর বেশি কস থিটার মান হয়ই না, ঠিক আছে? তো বস্তুর ওপর বল দ্বারা কৃতকার্য ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, যা বল ও সরণের আপেক্ষিক দিকের ওপর নির্ভর করে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। যখন সরণ প্রযুক্ত বলের দিকে ঘটে তখন বল দ্বারা কৃতকার্য ধনাত্মক হয়।
আর ম্যাক্সিমাম ধনাত্মক কখন হবে, যখন কস থিটার মান 1, বলে দিয়েছি। উদাহরণ, যখন আপনি একটি হুইল চেয়ারে ধাক্কা দেন তখন হুইল চেয়ারটির সরণ, এটা বরণ না সরণ হবে, সরি, হুইল চেয়ারটির সরণ কী হবে, আপনার প্রযুক্ত বল এবং সরণের একই দিকে থাকে, ঠিক আছে? তখন হুইল চেয়ারের সরণ, আপনার প্রযুক্ত বল ও সরণ তখন একই দিকে থাকে, সোজা কথা বলতে এটা বলতে চেয়েছে। এবং তখন কি দেখো, এই যে আমরা ঠেলছি, তার ফলে হুইল চেয়ারটা কোন দিকে এগোচ্ছে, সামনের দিকে এগোচ্ছে, মানে আমার দ্বারা প্রযুক্ত ফোর্স এদিকে, তো সরণে এদিকে, তো ফোর্স আর সরণের মধ্যে যে কোণ থাকবে সেটা 0 ডিগ্রি হবে। দেখো না, এই দেখো লালটা, দেখো ভালো করে খেয়াল করো, ইম্পর্টেন্ট খুব। এই যে লালটা হচ্ছে ফোর্স, তার জন্য এই যে সরণ, ঠিক আছে, এই সরণটা হচ্ছে এস। তাহলে একটার উপরে আরেকটা আছে না, একই লাইনে হচ্ছে না। তুমি এই লাইন দেখো, তুমি বলছো স্যার এখানে হাত, এখানে তো 90 ডিগ্রি হচ্ছে, তা নয়। এই যে তুমি বলটা অ্যাকচুয়ালি কিন্তু পা দিয়ে প্রয়োগ করছো, অ্যাকচুয়ালি হাত থেকে আসছে মানে পায়ে তুমি বল প্রয়োগ করছো না, তার ফলে তো মাটি তোমাকে ফোর্স প্রয়োগ করছে, কাউন্টার ব্যালেন্স, আগের দিন পড়িয়েছি তোমাদের, ঠিক আছে? এটা পেডে পড়ানো হয়েছে, ফ্রিতে পড়ানো হয়নি তোমাদের যেটা। তো ঠিক আছে, হাউ ফোর্সেস অ্যাফেক্ট মোশন আছে 6 নম্বর চ্যাপ্টারে আছে, নতুন ইউএনসিএটির, এখানে তোমাদের হয়েছে। তো এর ফলে কী হচ্ছে, এই জায়গায় তুমি বল প্রয়োগ করছো আর সেম লাইনেই কিন্তু সরণ হচ্ছে। তুমি বলেছো এখানে না, অ্যাকচুয়ালি এই লাইন, ধরো এইটা লাইন, সরি, ধরো এইটা হচ্ছে লাইন, পয়েন্ট টু পয়েন্ট, ধরো এইটা হচ্ছে লাইন, ঠিক আছে? এবার এই লাইনের ওপরেই, ভালো করে বুঝবে, এই লাইনের ওপরেই যদি সরণ দাঁড়ায়, ঠিক আছে, আর এই লাইনের ওপরেই যদি বল প্রয়োগ হয়, তার মানে সরণ আর বলের মধ্যে কি কোনো এখানে কোণ তৈরি হচ্ছেই না, ঠিক আছে? যখন কোণ তৈরি হয় না তখন এটা 0 হয়ে যায়। আর 0 হলে ম্যাক্সিমাম ধনাত্মক হয় কখন, যখন কস থিটা ইকুয়াল টু 1 হবে, আর থিটার মান যখন 0 তখনই এটা 1 দেয়। ফলে থিটার মান যখন 0 তখনই এটা 1 দেবে, তখনই এটা ম্যাক্সিমাম হবে, ঠিক আছে? অর্থাৎ আপনি হুইল চেয়ারের ওপর কী করছেন, ধনাত্মক বল প্রয়োগ করছেন। ওকে, চলো নেক্সট দেখো, ঋণাত্মক কার্য, নেগেটিভ ওয়ার্ক কখন হয়। দেখো, যখন তুমি বল প্রয়োগ যেদিকে করছো, বস্তুর সরণ যদি তার উল্টো দিকে হয়, ঠিক আছে? দেখো, ঋণাত্মক ওয়ার্ক কখন হয় জানো, যখন থিটার মান 90-এর থেকে বড় হয়, এটা মনে রাখবে অলওয়েজ, ঠিক আছে? এটা বলে দিই, থিটার মান যখন 90 থেকে বড় হয় তখন কার্য হয় নেগেটিভ। কার্য কি হয়, কার্য হয় তোমাদের নেগেটিভ, ঠিক আছে? যখন থিটার মান ইকুয়াল টু 90 হয় তখন কার্য হয় 0, ঠিক আছে? আর যখন থিটার মান তোমাদের 90 থেকে ছোট হয়, ঠিক আছে, তখন কার্য হয় পজিটিভ। বেসিক্যালি 90 থেকে ছোট মানে, ঠিক আছে, পজিটিভ। আর ম্যাক্সিমাম পজিটিভ কখন, যখন থিটার মান 0 হয়। এটা তো আমি তোমাদের একটু আগেই বলেছি, যখন থিটার মান 0 তখন ম্যাক্স পজিটিভ, ম্যাক্স পি বলে লিখছি, ঠিক আছে, পিওএস, ম্যাক্স পজিটিভ। থিটার মান যখন 0 তখন ম্যাক্সিমাম পজিটিভ। থিটার মান যখন 90 ডিগ্রি থেকে ছোটো তখন কার্য পজিটিভ হবে। থিটার মান যখন 90 থেকে বড় তখন নেগেটিভ হবে। থিটার মান যদি, এটা থিটার মান যদি 90 হয় তখন ওয়ার্ক হবে 0, ঠিক আছে? এই তিনটি মনে রাখবে। যখন সরণ বলের বিপরীতে ঘটে, অর্থাৎ সরণ হচ্ছে তোমার এই দিকে, ওকে, আর বল তুমি প্রয়োগ করছো কোন দিকে, এই দিকে। তাই এর মধ্যে 90 ডিগ্রি অর্থাৎ 180 ডিগ্রি। আমরা জানি যখন আমরা একটা লাইনের ওপর কোনো কোণ এরকম টানি তখন সেটা কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়, 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তখন থিটার মান কী হয়ে যাচ্ছে, এখানে 180 হয়ে যাচ্ছে। মনে রাখবে, থিটার মান যখন 180, ভালো করে বুঝবে, থিটার মান 0 হলে ম্যাক্সিমাম পজিটিভ বললাম। এটা আরেকটা জিনিস, যখন থিটার মান 180, ঠিক আছে, তখন এটা ম্যাক্সিমাম নেগেটিভ হয়। কি বললাম, থিটার মান যখন 180 তখন কী হয়, এটা ম্যাক্স নেগেটিভ হয়। এটা অলওয়েজ মাথা রাখবে, তখন এটা কী হয়, ম্যাক্স নেগেটিভ। থিটার মান যখন 180 তখন কী হয়, এটা ম্যাক্স নেগেটিভ। থিটার মান যখন 180 তখন কী হয়, ম্যাক্স নেগেটিভ। থিটার মান মানে ওয়ার্ক ইকুয়াল টু ফোর্স ইন্টু সরণ ইন্টু কস থিটা। এখানে থিটা মানে কস থিটার কথা বলছি, ঠিক আছে? এখানে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, কারণ কস 180 মান হচ্ছে -1, ঠিক আছে? কস 180 মান কত, -1, ওকে। এবার কি বলছে দেখো, একটি বল থামানোর সময় গোলরক্ষক ফুটবলের দিকে কি করছে, বল প্রয়োগ করছে। বোঝাতে পারলাম কি পারলাম না বলো আমাকে। একটি বল থামানোর সময় যখন গোলরক্ষক ফুটবলের গতির বিপরীত দিকে বল প্রয়োগ করে, দেখো বল কোন দিকে যেতে চাইছিল, বল যেতে চাইছিল এই দিকে, কিন্তু তুমি এই ধাক্কাটা মারছো, তোমার ফোর্স বিপরীত দিকে কাজ করছে। তাহলে দুটোর মধ্যে কী হচ্ছে, 180 ডিগ্রি তৈরি হচ্ছে। আর আমি একটু আগে বলেছি, থিটা যখন 180, থিটা মানে এখানে পয়েন্ট টু বি নোটেড, আই এম টকিং অ্যাবাউট কস থিটা।
সব কজের কথা বলা হচ্ছে। কস থিটার মান যখন 180 তখন ম্যাক্সিমাম নেগেটিভ হবে, ঠিক আছে, পয়েন্ট টু বি নোট। আচ্ছা তোমরা বলবে স্যার থিটার মান যদি এখানে লেস দ্যান 180 অ্যান্ড গ্রেটার দ্যান 90 হয় তখন কী হবে? তখন ওয়ার্ক নেগেটিভ হবে, কিন্তু ম্যাক্সিমাম নেগেটিভ হবে না, ঠিক আছে, ভালো করে বুঝবে, এটাও তোমাদের জানার দরকার। থিটা যদি, ভালো করে বুঝবে, থিটা যদি গ্রেটার দ্যান, ঠিক আছে, এক মিনিট, থিটা যদি গ্রেটার দ্যান 90 অ্যান্ড লেস দ্যান 180 হয়, সরি এখানে তো ভুল লিখলাম আমি, থিটা ইজ গ্রেটার দ্যান 90 অ্যান্ড লেস দ্যান 180 হয়, দেখো লেস দ্যান 180 থেকে ছোটো, কিন্তু গ্রেটার দ্যান 90, তখন কিন্তু এটা নেগেটিভ হবে, বাট ম্যাক্সিমাম নেগেটিভ নয়। ম্যাক্সিমাম নেগেটিভ কখন? যখন থিটা 180 হবে। এটা আমি পরের পেজে তোমাদের একটা চার্ট করে দিচ্ছি, চিন্তা নেই, এখানে ছোটো করে বললাম, পরে চার্ট করে দিচ্ছি। ফলস্বরূপ গোলরক্ষক বলের ওপর কী করবে? ঋণাত্মক কার্য করবে। নোট কি বলেছে? বল ও গোলরক্ষক উভয়ই একে অপরের ওপর সমান ও বিপরীত বল প্রয়োগ করবে, উভয়ই একে অপরের ওপর কাজ করে। ফুটবলটি গোলরক্ষকের ওপর ধনাত্মক কাজ করে, অন্যদিকে গোলরক্ষক ফুটবলটির ওপর নেগেটিভ কাজ করে। এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু এই লাইনটা, বুঝলে কিছু? কি বুঝলে? ফুটবল কিন্তু গোলরক্ষকের ওপর ধনাত্মক কাজ করবে, ফুটবলের তরফ থেকে ওয়ার্ক উইল বি পজিটিভ, ফুটবলের তরফ থেকে ওয়ার্ক কী হবে? ওয়ার্ক হবে পজিটিভ, ওয়ার্ক কী হবে? ওয়ার্ক হবে পজিটিভ, কিন্তু গোলরক্ষকের তরফ থেকে ওয়ার্ক কী হবে? ওয়ার্ক হবে নেগেটিভ, ঠিক আছে। এনার তরফ থেকে ওয়ার্ক কী হবে? ওয়ার্ক উইল বি নেগেটিভ, ওয়ার্ক উইল বি নেগেটিভ, ঠিক আছে। ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটা জিনিস আমি তোমাদের ছোটো ছোটো পয়েন্ট যেগুলো এনসিইআরটিতে গিভেন, এটা দেওয়া আছে কিন্তু এই নোট যেটা বলেছি আমি এমনি রাখিনি, এটা ছোটো করে দেওয়া আছে বলেই আমি তোমাদের জন্য রেখেছি, ঠিক আছে। চলো নেক্সট। অন্য অনেকের তো কোর্স নিয়েছো, ঠিক আছে, তাদের হয়তো দাম 1000 টাকা, 2000 টাকা, ঠিক আছে, এর বেশি, তাদের পড়ানো আর এই পড়ানোটাকে একবার তাকাও, তাদের পড়ানো এই পড়ানোটাকে একবার তাকাও। আমি কি বলেছি? কার্য নেগেটিভ হতে পারে, ঠিক আছে, আমি কি বলেছি? কার্য ম্যাক্সিমাম নেগেটিভ হতে পারে, ঠিক আছে, আর আমি কি বলেছি? আমি বলেছি কার্য 0 হতে পারে, ঠিক আছে, আমি 0ই লিখে দিচ্ছি কথাটা। আমি কি বলেছি? কার্য 0 হতে পারে। এইভাবে অ্যানালাইসিস করে পড়লে তবেই পরীক্ষার সময় তোমার কনফিউশন হবে না। তুমি যে পরীক্ষার সময় যে কনফিউজ হয়ে যাও না, স্যার আমি পড়েছি চ্যাপ্টার কিন্তু বুঝতে পারছি না যে অপশানটা কোনটা দেখাবো, এইরকম কনফিউশন আসবে না যখন তুমি এরকম কনসেপচুয়াল পড়বে। আর এরকম কনসেপচুয়ালি আমরা পেটে পড়াচ্ছি। নেগেটিভ, ম্যাক্সিমাম নেগেটিভ 0, আর কি হতে পারে? পজিটিভ হতে পারে, ম্যাক্সিমাম পজিটিভ হতে পারে, তাহলে এই ম্যাক্স পজিটিভ হতে পারে, ঠিক আছে। তো এই তিনটে, এই যে টপিক, এই টপিক ধরে করানোটা খুব ইম্পর্ট্যান্ট। অনেকে কোর্স তো নিয়েছো, দেখো একবার তারা এরকম করিয়েছে কিনা, তাহলে পার্থক্যটা তুমি বুঝতে পারবে, ঠিক আছে। শুধুমাত্র পিডিএফ দিয়ে কিছু হয় না, তাও তো আমরা 5টা পিডিএফ এখনও ফ্রি দেবো বলেছি। আমরা মোটামুটি আমরা চেষ্টা করেছি যে সব পিডিএফই ফ্রি দেওয়ার, যাতে লোকের ব্যবসা বন্ধ হয়, সত্যি বলতে, ঠিক আছে। এটা আমরা চাইছি না যে জিনিস, দেখো হিন্দিতে যারা পড়ছে তারা তো ফ্রি পিডিএফ এনসিইআরটিটাকে ফ্রিতেই পাচ্ছে কি পাচ্ছে না বলো? আমরা এখনও সেই চেষ্টাতেই আছি যাতে ফ্রি করা যায়। যদি নিতান্ত না করতে পারি তখন এই যে পেড ক্লাস, শুধু পিডিএফের জন্য তোমাদের পেমেন্ট নেওয়া হচ্ছে না, পিডিএফের জন্য এমনি পেমেন্টই নেওয়া হচ্ছে না। এই যে পেডের কথা বললাম যেটা 699, এটা তোমাদের পেমেন্ট নেওয়া হচ্ছে ভিডিও করে পড়ানোর জন্য। ভিডিও আছে তার মধ্যে, ভিডিওর পিডিএফ আছে তার মধ্যে, এনসিইআরটি পিডিএফ আছে তার মধ্যে, কিন্তু এনসিইআরটির জন্য এই প্রাইস, পিডিএফের জন্য এই প্রাইস নেওয়া হচ্ছে না, পয়েন্ট টু বি নোটেড। এটার জন্য প্রাইস নেওয়া হচ্ছে না, এই দুটোর জন্য নেওয়া হচ্ছে। এর মধ্যে এটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তোমরা তো জানো যে তোমাদের 1000 টাকা, 2000 টাকা, 1500 টাকা করে প্রাইস নিয়ে শুধু এনসিইআরটি পিডিএফ পর্যন্ত বিক্রি করা হচ্ছে। এটাকে আমি ধিক্কার জানাই, উচিত নয়। কারণ যারা হিন্দি মিডিয়ামের স্টুডেন্ট তারা তো ফ্রিতে পাচ্ছে ওটা, যারা ইংলিশের স্টুডেন্ট তারা তো ফ্রিতে পাচ্ছে, ঠিক আছে। তাহলে বেঙ্গলি মিডিয়ামেররা কেন পাবে না ফ্রিতে? কেন ফ্রিতে পাবে না? এইটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্ট। আমি চেষ্টা করছি তোমাদের দেবার, আমি সত্যি চেষ্টা করছি, বিশ্বাস করো, মানে 5টা দিতাম না, ঠিক আছে, ইভেন 6টা 7টা আমি চেষ্টা করব, কিন্তু আমাদের তো লোড আছে বলো। এই যে আমরা ভিডিওগুলো করছি, ভিডিওর পিডিএফ কিন্তু আলাদাভাবে, এই যে তোমাদের যে এই যে পিডিএফগুলো তৈরি করতে, যা কিন্তু এনসিইআরটির ডাইরেক্ট পিডিএফ নয়। এনসিইআরটি ছবিগুলো দেখবো ছোটো ছোটো আছে, আমাদের পিডিএফগুলোতে বড় বড় করে রাখা হয়েছে, তাই নয়, লাইনগুলোকে এক্সপ্লেনেশন করে রাখা যাতে আমি লিখতে পারি, বলতে পারি, করতে পারি, এই রকম। তো আমাদের এই পিডিএফটা আলাদা করে তৈরি করতে হচ্ছে, প্লাস এনসিইআরটি পিডিএফ, মানে আমাদের ডবল খাটনি।
শুধু এছাড়াও কি আছে, আমাদের ভিডিও করতে হচ্ছে, তার প্রাইস হচ্ছে এইটা 699 হচ্ছে তার প্রাইস, এবং 1 বছর ধরে, অর্থাৎ 699কে 12 দিয়ে ভাগ করো যদি, ঠিক আছে, বলা উচিত না, শুনতে খারাপ লাগে, তো 6 × 12 অর্থাৎ 720 টাকা হলে পার মান্থ 60 টাকা করে পড়ে। 60 টাকায় কী হয়, একটা ডিমের দাম 5 টাকা, এখন মনে হয় 6 টাকা 7 টাকায় হয়ে গেছে, তো 10টা ডিমের দামই 60 টাকা। পার মান্থের কথা বলেছি আমি, এটা তো পার মান্থ নয়, এটা তো 1 বছরের প্রাইস হচ্ছে তোমাদের 699 টাকা। ঠিক আছে, বেশি প্রাইস নিয়ে বলবো না, তোমরা 8670838797 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। 8670838797 হোয়াটসঅ্যাপ করতে পারো, কলও করতে পারো, করে এই ব্যাপার নিয়ে আরও কোয়ারি জিজ্ঞাসা করতে পারো যদি কোনো ডাউট তোমাদের থাকে। ক্লিয়ার হচ্ছে? ঠিক আছে। আর এটা বেঙ্গলি ভার্সানই, তবে আমি ইংলিশ ভার্সানেও লিখে দিই, যাতে ইংলিশ যারা চায় তাদের যাতে সুবিধা হয়। তো যেটা বলছিলাম, আমরা যেটা এতক্ষণ বলছিলাম যে বল লিখেছি, তার সঙ্গে আমরা কী করবো, সরণ লিখব, আর তার সঙ্গে আমরা কী লিখবো, কস থিটা লিখবো, কারণ কার্য তো তাই কস থিটা লিখবো। ঠিক আছে, আমরা লিখবো, যদি ওদিকে চলে গেল একটুখানি টাইমটা, যাই হোক। তো বলো, বল ধরো এখানে এফ আছে, ঠিক আছে, বল ধরো এখানে কী আছে, এফ আছে। সরণও ধরো এখানে এস আছে, সরণ ধরো এখানে কী আছে, এস আছে। ঠিক আছে, কিন্তু কস থিটা হয়ে গেছে তোমাদের কত, কস থিটা হয়ে গেছে কত, থিটার মান কী হয়ে গেছে, থিটার মান হয়ে গেছে 90-এর থেকে বড়, 90-এর বড়, ঠিক আছে, 180-র থেকে ছোট, 180-এর ছোট, থিটার মান এইটা হবে। তখন কি হবে, তখন যেটা হবে সেটা হচ্ছে নেগেটিভ হবে। একটা কাজ করি, আমি কস থিটাটাই কী হবে সেটাই এখানে বলে দিই, সেটা বেটার হবে না? কারণ এগুলো তো তোমরা জানো, বল মানে বল ইন্টু সরণ ইকুয়াল টু, এটা তোমরা জানোই তো তোমরা, তাই না? তো এইভাবে পড়িয়ে দিই, তাহলে তোমাদের বেটার হবে, মানে তোমরা পরে ব্যাপারটা নিয়ে বুঝতে পারবে। ঠিক আছে, কারণ এই ব্যাপারটা কিন্তু রেলে পড়তে পারে। চলো দেখো, কার্য নেগেটিভ কখন হবে, যখন থিটা তোমাদের হবে, কি বললাম আমি, থিটা যখন তোমাদের কি হবে, 90-এর থেকে ছোট। পয়েন্ট টু বি নোটেড, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, বোঝা গেল? থিটা কী হবে, 90-এর থেকে তোমাদের ছোট, 90-এর থেকে তোমাদের কী হবে, ছোট, 90-এর থেকে ছোট, 90 থেকে বড়, 90-এর থেকে বড়, 180-র থেকে ছোট। থিটা কী হবে, 180-এর থেকে তোমাদের কী হবে, 180-এর থেকে তোমাদের কী হবে, 180-এর থেকে ছোট থিটার মান। ম্যাক্সিমাম নেগেটিভ কখন হবে, ভালো করে বোঝো, ম্যাক্সিমাম নেগেটিভ কখন হবে, যখন থিটা ইকুয়াল টু 180, যখন থিটা ইকুয়াল টু কী হবে, 180 হবে। জিরো কখন হবে, জিরো কখন হবে, জিরো হবে যখন থিটা ইকুয়াল টু 90। ঠিক আছে, আচ্ছা, পজিটিভ কখন হবে, যখন থিটার মান 90-এর থেকে ছোট, থিটার মান কী হবে, 90-এর থেকে ছোট। ম্যাক্সিমাম পজিটিভ কখন হবে, যখন থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হবে। কী হবে, 0 ডিগ্রি। ঠিক আছে, থিটার মান কী হবে, 0 ডিগ্রি। থিটার মান যখন 0 ডিগ্রি, তখনই এটা হবে ম্যাক্সিমাম পজিটিভ। এই জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট, ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, চলো, এটা কোন সূত্রের ওপর আধারিত করে আমি এখানে লিখলাম, সেটা হচ্ছে ফোর্স ইকুয়াল টু এফ, ফোর্স নয়, ওয়ার্ক ইকুয়াল টু এফ ইন্টু এস ইন্টু কস থিটা। ঠিক আছে, কস থিটা এখানে লেখাই রয়েছে, এফ ইন্টু এস ইন্টু কস থিটা। ওয়ার্ক ইকুয়াল টু ওয়াট, ওয়ার্ক ইকুয়াল টু এফ ইন্টু এস ইন্টু কস থিটা। ঠিক আছে, ফোর্স ইকুয়াল টু ওয়াট, এফ ইন্টু এস ইন্টু কস থিটা, তখনই কিন্তু এই ভ্যালুটা আমাদের, এই ব্যাপারটা পুরোটা আমাদের কাজ করবে। ঠিক আছে, চলো, তোমরা আজকে হয়তো আমাকে কল করে বলবে যে ও স্যার, আপনি তো এটা বললেন যে বল পজিটিভ কাজ করছে আর এই গোলকিপার নেগেটিভ কাজ করছে, আর গোলকিপারটা স্যার বুঝতে পেরেছি, যে গোলকিপার বল আসছিল এই দিকে, গোলকিপার ফোর্স প্রয়োগ করছে এই দিকে, সো উভয়ের মধ্যে 180 ডিগ্রি আমাদের কোণ আসছে, আর আপনি তো বললেন 180 মানে হচ্ছে কজ 180-র ভ্যালু হচ্ছে আমাদের হয় -1। ঠিক আছে, সুতরাং এই জায়গায় যখন আমরা এখানে প্রয়োগ করব ব্যাপারটাকে, এই আঙ্গিকে যখন আমরা প্রয়োগ করব যে ওয়ার্ক ইকুয়াল টু ফোর্স ইন্টু সরণ ইন্টু কস থিটা, আর যখনই আমরা ফোর্স ইন্টু এস ইন্টু সরণ ইন্টু কস 180 প্রয়োগ করব, তখনই আমরা দেখব যে 180-র মান যেহেতু -1, তখন আমরা দেখব যে এই ওয়ার্কটা আমাদের কি হয়ে যাবে, এখানে -FS হয়ে যাবে, মানে F ইন্টু এস হয়ে যাবে, মানে ওয়ার্কটা আমাদের মাইনাস চলে আসবে। সেটা আমরা স্যার বুঝতে পেরেছি, কিন্তু আপনি তো এটা বললেন না যে ফুটবলটা কি করে পজিটিভ কাজ করে স্যার। আপনি স্যার স্কিপ করে যাচ্ছেন স্যার। হ্যাঁ, ঠিক কথা, আমার উচিত হয়নি স্কিপ করা। চলো বলে দেওয়া যাক যে ফুটবল কিভাবে
ঠিক আছে, হাউ ফুটবল ডাজ আ পজিটিভ ওয়ার্ক, ফুটবল কিভাবে পজিটিভ কাজ করে বলেছে কেউ যিনি ফিজিক্স পড়াচ্ছেন বা যারা পড়াচ্ছেন হিন্দি থেকে বাংলা, কে বলেছে বলো আমাকে। ফুটবল কিভাবে পজিটিভ কাজ করে বলো, ফুটবল কি করে পজিটিভ কাজ করে, অনেকের হয়তো পড়ানো হয়েও গেছে, কে বলেছে বলো। আমি বলছি, বলে দিচ্ছি তোমাদের ফুটবল কেন পজিটিভ কাজ করে। বুঝতে হবে তো সব কিছু, বোঝাটা তো জরুরি না। তোমাকে যদি রেল কালকে প্রশ্ন করে যে ভাই ফুটবল কেন পজিটিভ কাজ করে বোঝাও, স্টেটমেন্ট কোনটা সত্যি, তখন কী করবে, বসে থাকবে না। চলো দেখো, এই যে ফুটবল ধরে নাও, এখানে একটা ফুটবল আছে, ধরে নাও এটা ফুটবল, দিস ইজ ফুটবল, সব বাঙালির কী যেন একটা গান আছে না, তুমি ফুটবল, তাই না, এটা গান আছে না, যাই হোক, এটা ধরো ফুটবল, দিস ইজ ফুটবল। এই ফুটবলের ওপরে শোনো, ফুটবলটা যখন ছিটকে আসছে তাহলে কেউ লাথি মেরেছিল বলে ফুটবলটা ছিটকে আসছে, তাহলে ফুটবল ছিটকে আসছে মানে ফুটবলের স্মরণ হচ্ছে কোন দিকে, এই গোলকিপারের দিকে, ভালো করে বুঝো, ফুটবল এদিকে ছিটকে আসছিল না, এ ধাক্কা মেরেছে তবেই তো এদিকে যাচ্ছে, তো ফুটবলের স্মরণ হচ্ছে এস, এদিকে স্মরণ হচ্ছে, ফুটবলের স্মরণ এস হচ্ছে, ঠিক আছে, ফুটবলের স্মরণ এস হচ্ছে। এখানে তিনটে জিনিস বুঝতে হবে তোমাকে, ফুটবলটা যখন কেউ পা দিয়ে লাথি মারছে তখন সেই যে ব্যক্তি, এই যে পা দিয়ে যখন লাথি মারলো, ফুটবলটাকে যখন পা দিয়ে লাঠি মারলো, তখন সেই যে ব্যক্তি, সেই ব্যক্তির দ্বারাও কিন্তু পজিটিভ কাজ হয়েছে, কারণ ব্যক্তিও পা দিয়ে বল প্রয়োগ ফুটবলের উপর করেছে আর ফুটবলটা ওদিকে গেছে, কিন্তু আমি ব্যক্তির কাজের কথা বলছি না, কিন্তু আমি বলছি ফুটবল দ্বারা কি করে কাজ হচ্ছে পজিটিভ। তিনটে কাজ আছে এখানে, এক, যে ব্যক্তি লাথি মারছে সে ব্যক্তি একটা কাজ করছে, ফুটবল নিজে একটা কাজ করছে, আর যে ফুটবল থেকে ঠেকাচ্ছে মানে গোলরক্ষক, সেও মানে গোলকিপার, সেও কিন্তু একটা কাজ করছে। তো গোলকিপার যে নেগেটিভ কাজ করে ভাই আমরা এখান থেকে বুঝতে পেরেছি, স্যার আমরা বুঝতে পেরেছি, আপনি ফুটবল দ্বারা কাজটাকে আমাদের বুঝিয়ে দিন। তো ফুটবল স্মরণ করছিল এস, গোলকিপার কি করেছে, তার হাত দিয়ে, গোলকিপার কি করেছে, তার হাত দিয়ে এটাকে ঠেকানোর চেষ্টা করেছিল, গোলকিপার তার হাত দিয়ে, তাই না, গোলকিপার বলটাকে এবার ঠেলে দিয়ে, এই ধরো দুটো হাত দিয়ে গোলকিপার বলটাকে ঠেলছে, এই দুটো হাতের ছবি আমি এখানে কপি করার চেষ্টা করছিলাম, তো হাত দিয়ে ঠেলছে, ঠিক আছে, তার ফলে গোলকিপারটা নেগেটিভ কাজ করছে, গোলকিপার যখন এর ওপর বল প্রয়োগ করছে, গোলকিপার যখন ফোর্স 1 প্রয়োগ করছে, তখন ফুটবলও কিন্তু উল্টো দিকে আরেকটা F2 প্রয়োগ করছে, প্রয়োগ করছে, ভালো করে বুঝবে, বল আসছিল এই দিকে, গোলকিপার এদিক দিয়ে মানে লেফট সাইড দিয়ে রাইট সাইডের দিকে একটা F1 বল প্রয়োগ করেছে, তার এগেনস্টে ফুটবল একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করেছে, এটাকে অ্যাকশান ফোর্স বলি। আমি তোমাদের আগের ভিডিওতে, মানে আমাদের পেডের আগে নয়, পেড ক্লাসে আমরা করিয়ে দিয়েছি, এটা অ্যাকশান ফোর্স ছিল, ঠিক আছে, এটা অ্যাকশান ফোর্স ছিল, তার এগেনস্টে ফুটবল কিন্তু কী করেছে, এখানে একটা রিয়াকশান ফোর্স প্রয়োগ করেছে, ফুটবল এখানে একটা কী করেছে, রিয়াকশান ফোর্স প্রয়োগ করেছে। এবার শুধু ফুটবলের কেসটা দেখো, ফুটবল যে স্মরণ করছে, ফুটবলের স্মরণ এদিকে হচ্ছিল, ফুটবল রিয়াকশান ফোর্সও প্রয়োগ করছে এদিকে, তাহলে বল যেদিকে যা প্রয়োগ হচ্ছে, বল মানে ফুটবলের কথা বলছি না, F2 এর কথা বলছি, স্মরণও সেম দিকে হচ্ছে, তার মানে বল যেদিকে প্রয়োগ হচ্ছে স্মরণ সেম দিকে হচ্ছে, দুটোকে গুণ করলে আমরা ওয়ার্ক পজিটিভই পাবো, এই জন্য ফুটবল পজিটিভ কাজ করছে, ঠিক আছে, ব্যাখ্যা হলো যে ফুটবল কেন পজিটিভ কাজ করছে, ওয়ার্ক পজিটিভ হবে, ঠিক আছে। আর যদি কস থিটা দিয়ে বুঝতে যাও, বল যেদিকে প্রয়োগ হচ্ছে F2, স্মরণও সেম দিকে হচ্ছে, একই লাইনের ওপর আছে, তার মানে এখানে আমরা ওয়ার্ক ইকুয়াল টু কী পাচ্ছি, F2 ইন্টু এস ইন্টু কস 0 ডিগ্রি, কারণ এখানে কোনো ভ্যালু নেই, এটার ওপরে একই লাইনের ওপরে তো দুটো রয়েছে, তুমি বললো স্যার 180 ক্ষেত্রে, 180-র ক্ষেত্রে কী হচ্ছে, 180-র ক্ষেত্রে এইটা ভালো করে দেখো, এ ব্যাটা তো মাঝখানে আছে, ও এটা আমি সে কালো নেইনি, এই জায়গায় এখানে তো 180 ক্ষেত্রে কী হচ্ছে, একই লাইনে থাকলেও এটা এদিকে, ঘড়ির একটা কাটা এদিকে, ঘড়ির একটা কাটা এদিকে, আর এখানে কী হচ্ছে, মিনিটের কাটার ওপরে সেকেন্ডের কাটা রয়েছে, ঘন্টার কাটা রয়েছে, মিনিটের কাটার ওপরে ঘন্টার কাটা রয়েছে, আর এখানে মিনিটের কাটা একদিকে, ঘন্টার কাটা আর একদিকে, এখানে মিনিটের কাটার ওপরে ঘন্টার কাটা রয়েছে, যদি কারো রয়েছে এই পুরোনো দিনের ঘড়ি থেকে থাকে তাহলে যা বুঝবে ব্যাপারটা কী বলতে চাইছি। তো F2 ইন্টু এস ইন্টু কস 0, তো এখানে মান কী হচ্ছে, এখানে 0 ডিগ্রি প্রয়োগ হচ্ছে, এই দুটো কাটার মধ্যে কোনো কোণ হচ্ছে না, একটার উপর আরেকটা তখন দাগ থাকে না, তখন কোনো কোণ উৎপন্ন না, কোণ 0 হয়, যখন একটা কাটা একটা বিপরীতে থাকে তখন 180 কোণ উৎপন্ন হয়, তো কোণের কনসেপ্ট যদি না জানো তাহলে মুশকিল,
তাহলে আমার এখানে কস থিটাই দিচ্ছি, আর কস থিটার মান এখানে কি হচ্ছে, এই যে কস থিটা, এই কস থিটার মান এখানে কি হচ্ছে F2 ইন্টু এস ইন্টু কস 0 ডিগ্রি হচ্ছে। আর কস 0 ডিগ্রির মান কি F2 ইন্টু এস ইন্টু 0 ডিগ্রির মান হচ্ছে +1। দ্যাট ইজ ওয়াই এটা কি হয়ে যাচ্ছে, এটা F2 ইন্টু এস হয়ে যাচ্ছে। তার মানে ওয়ার্ক আমাদের কি আসছে, ওয়ার্ক আমাদের পজিটিভ আসছে, যেন এখানে কোনো নেগেটিভ নেই। এফের মান বসাও, যদি এসের মান বসাও তুমি পজিটিভ ভ্যালু পাবে, নেগেটিভ মান পাবে না। সেই দিস ওয়ার্ক হ্যাজ টু বি পজিটিভ, এই ওয়ার্কটাকে পজিটিভ হতেই হবে, সেই জন্য বল পজিটিভ কাজ করছে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, চলো। পেড কোর্স নেওয়ার জন্য তোমরা যে নাম্বারে ফোন করবে সেটা হচ্ছে 8670838797। তোমরা চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারো, কারণ অনেক সময় অ্যাডমিন থাকেন না, আমি তো থাকি না, অ্যাডমিন থাকেন না, সেই জন্য হোয়াটসঅ্যাপ করলে ভালো হয়, পরে অ্যান্সার দেওয়া হয়। আর যদি কেউ অতিরিক্ত চাও তাহলে কল করতে পারো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, কিন্তু প্লিজ সবাই করো না, তাহলে আমাদের কল কোলাপস করে যাবে একটা অপরটার সাথে। ঠিক আছে, 8670838797 তোমরা করতে পারো। যাই হোক, যেটা আমরা বলতে চাইছিলাম এখন, সেটা হচ্ছে যে তোমাদের এনসিইআরটি, নিউ এনসিইআরটি পেজ নম্বর 119, আমি বারবার বলছি, অ্যাকচুয়াল পিডিএফের পেজ 119 অনুযায়ী বলছি। তো সেই পেজে তোমাদের একটা পেজ, তাতে তোমাদের একটা উদাহরণ দেওয়া আছে, সেটার কোনো ব্যাখ্যা, ওখানে চিত্র দেওয়া নেই, আমি চিত্র দিয়েছি তোমাদের। বলছে ব্যায়াম করার সময় একটি মেয়ে তার ডাম্বেল ওপরে তোলে এবং ধীরে ধীরে নিচে নামায়। সে কখন ডাম্বেলের উপর ধনাত্মক কাজ করছে আর কখন ডাম্বেলের উপর ঋণাত্মক কাজ করছে। মেয়েটি ডাম্বেলটি তুলতে তার ওজনের সমান বল প্রয়োগ করে, অবশ্যই করতে হবে, কারণ মেয়েটি দেখো, যখন তুমি ডাম্বেলটা ওপর থেকে মানে নিচ থেকে ওপর দিকে তুলছো, তখন তুমি কি করছো, তুমি যেটা করছো সেটা হচ্ছে ডাম্বেলটার উপরে অলরেডি, এই ডাম্বেল আছে না, এই ডাম্বেলটার উপরে অলরেডি এমজি বল প্রয়োগ করছে পৃথিবী। ঠিক আছে, ঠিক আছে, এমজি ছোটো হাতের হয়, এমজি বল প্রয়োগ করছে পৃথিবী। তো তুমি ওপর দিকে ডেফিনেটলি কী করবে, এমজি বল প্রয়োগ করবে, এমজি বল প্রয়োগ করবে, ইয়েস ও নো বলো। কিন্তু ঘটনা হচ্ছে এমজি বল প্রয়োগ তো তুমি করছো যখন ওপরে তুলছো তখনও, যখন নিচে নামাচ্ছ তখনও, কিন্তু তুমি কখন পজিটিভ কাজ করছো, তুমি কখন নেগেটিভ কাজ করছো। দেখো, যখন সে ডাম্বেলটি উপরের দিকে ছড়ায় তখন বলটি সরণের দিকে কাজ করছে। কি করে বলটি কী করে সরণের দিকে কাজ করছে, দেখো তুমি ডাম্বেলটাকে ওপর দিকে করতে চাইছো, আর ফোর্সও ওপর দিকে প্রযুক্ত হচ্ছে, ফোর্সও ওপরের দিকে প্রযুক্ত হচ্ছে না, ফোর্সও কোন দিকে প্রযুক্ত হচ্ছে, ওপরের দিকে। পয়েন্ট টু বি নোটেড, পৃথিবী এই ডাম্বেলটাকে নিচের দিকে টানছে এমজি দিয়ে, ফলে ডাম্বেলটাকে ওপরে তোলার জন্য এই যে পৃথিবীর বলের বিপরীতে সমান বল দিয়ে তোমাকে ওপর দিকে ঠেলতে হবে। মানে বল আমাকে কিন্তু ওপর দিকে তোলার সময়ই আমাকে বল প্রয়োগ করতে হয়, ওপর দিকে তোলার সময় কিন্তু আমাকে কি করতে হয়, বল প্রয়োগ করতে হয়। বল প্রয়োগ কখন করতে হচ্ছে, যখন আমি ওপর দিকে তুলছি, যখন আমি ওপর দিকে তুলছি। আর ওপর দিকে তুলছি মানে কি তুলছি, এটাকে তুলছি মানে সরণও খেয়াল করো, সরণও এখানে ওপর দিকে হচ্ছে, তার মানে বল যেদিকে প্রযুক্ত হচ্ছে সরণ সেম দিকে হচ্ছে, আর তখনই তো কার্য ধনাত্মক হয়, কারণ তখনই তো এখানে এই ক্ষেত্রে কিন্তু কস থিটার ভ্যালু কী হয়ে যাবে, 0 ডিগ্রি হবে। আর 0 ডিগ্রি মানেই তখন তার মান কী হবে, কস 0-র মান কত, 1, ফলে এখানে ধনাত্মক কার্য সম্ভব। ঠিক আছে, আচ্ছা, যখন আমরা নিচের দিকে নামি, তুমি বলছো নিচের দিকে নামি, তখন তো ডাম্বেলটা ধরে আছি। অ্যাকচুয়ালি দেখো, তুমি ডাম্বেলটা নাও ধরো, তুমি ধরো এই অবস্থায়, এই যে কেস নম্বর 1টা দেখো, কেস নম্বর 1, কেস নম্বর 1-এ তুমি ডাম্বেলটাকে যেভাবে রেখে দিয়েছো, তুমি ডাম্বেলটা এখান থেকে ছেড়ে দাও, তাও ডাম্বেলটা পড়ে যাবে, তোমার নিচে নামার দরকার নেই। তুমি ডাম্বেলটাকে নিচে রাখো কেন, কারণ ডাম্বেলের একটা ওয়েট আছে বাবা, আর ডাম্বেলের ওয়েট যদি তোমার মেজের ওপর পড়ে, মেজেটা চটনা চটুর হয়ে যাবে, তোমার পায়ে পড়তে পারে, বা প্লাস ডাম্বেলটারও একটা আছে, দাম আছে, ডাম্বেলটা ক্ষতিগ্রস্ত হতে পারে। মানে অর্থনৈতিক ক্ষতি থেকে বাঁচানোর জন্য, এবং যাতে তোমার জিম ওনার বা তুমি যার বাড়ি ব্যায়াম করতে আছে সেই দাদা বা দিদি বা জিম ওনার তোমার উপর না চাচায়, এই অত জোরে ফেললি কেন, তুমি কী করো, তুমি আস্তে করে নামো, সেটা অন্য ব্যাপার। কিন্তু তুমি যদি ডাম্বেলটা এই অবস্থায় ছেড়ে, তোমার যদি পায়ের মায়া, হাতের মায়া, মাথার মায়া না থাকে, মেজের মায়া না থাকে, তুমি যদি এখান থেকে ছেড়ে দাও, তাহলে ডাম্বেলটা তখনও নিচে পড়বে। ডাম্বেলটা নিচে পড়বে কেন, কারণ পয়েন্ট টু বি নোটেড, কারণ ভালো করে বুঝবে, ডাম্বেলটা নিচে পড়বে কেন, কারণ তুমি এমজি ফোর্স প্রয়োগ করছো না, এমজি ফোর্স অলরেডি প্রযুক্ত আছে ওর ওপর। কে প্রয়োগ করে রেখেছে সেই এমজি ফোর্স, এমজি ফোর্স কে প্রয়োগ করে রেখেছে, আরে পৃথিবী প্রয়োগ করে রেখেছে এমজি ফোর্স, পৃথিবী এমজি ফোর্স প্রয়োগ করে রেখেছে। ঠিক আছে, ভালো করে বুঝবে, পৃথিবী কী করছে, পৃথিবী এমজি ফোর্স প্রয়োগ করছে, পৃথিবীর দ্বারা বলছি, পৃথিবীর দ্বারা এমজি ফোর্স প্রয়োগ হচ্ছে। আর সরণ কোন দিকে হচ্ছে, সরণও নিচের দিকে হচ্ছে, সরণও নিচের দিকে হচ্ছে।
তো পৃথিবীর দ্বারা যে কার্য হবে, ভালো করে বুঝবে, এখানে এই পয়েন্টটা এনসিইআরটিতে বলা নেই। পৃথিবীর দ্বারা যে কার্য হবে, পৃথিবীর দ্বারা যে কার্য হবে সেটা পজিটিভ হবে। পৃথিবীর দ্বারা যে কার্য হবে সেটা পজিটিভ হবে। কিন্তু তুমি ভাবো, তোমার তো পায়ের মায়া, হাতের মায়া, মেঝের মায়া, ডাম্বেলের মায়া আছে, ডাম্বেল নষ্ট হয়ে গেলে, প্লাস ভয়ও আছে যদিও জিম ওনার চেঁচায়। তো তুমি কি করবে, যখন পৃথিবী ওকে এমজি বল দিয়ে টানবে, ঠিক আছে, তখন তুমি ওর উপর দিকে একটা এমজি বল দিয়ে ডাম্বেলটাকে ধরে রাখার চেষ্টা করবে। তুমি ধরে আছো, কিন্তু তখনও স্মরণ কোন দিকে হচ্ছে, স্মরণ কিন্তু তখন নিচের দিকে হচ্ছে। তার মানে মেয়েটি কী কাজ করবে, মেয়েটি নেগেটিভ ওয়ার্ক করবে। কারণ বল তুমি প্রয়োগ করছো স্মরণটাকে থামানোর জন্য উপর দিকে, স্মরণ কিন্তু তথাপি হচ্ছে নিচের দিকে, সো ওয়ার্ক হবে নেগেটিভ। কারণ বল প্রয়োগ হচ্ছে উপর দিকে, স্মরণ হচ্ছে নিচের দিকে, সো বলের বিরুদ্ধে কার্য করছো। তার মানে দুটো ব্যাপার আছে এখানে, একটা হচ্ছে পয়েন্ট নম্বর এটা, ঠিক আছে, আর হচ্ছে পয়েন্ট নম্বর এটা। তার মানে এখানে টোটাল 2 নম্বর কেসে আমরা দুটো পয়েন্টকে পাচ্ছি, ঠিক আছে। 1 নম্বর কেসে আমরা কি দেখলাম, বল যেদিকে প্রয়োগ হচ্ছে, আচ্ছা এইখানেও কিন্তু পৃথিবীর দ্বারা নেগেটিভ কার্য হচ্ছে, মানে মেয়েটির দ্বারা যখন পজিটিভ কার্য হবে, পৃথিবীর দ্বারা নেগেটিভ কার্য হবে। কেন? কারণ পৃথিবী তো নিচের দিকে বল প্রয়োগ করছে, কিন্তু বস্তুটা স্মরণ কোন দিকে হচ্ছে, উপর দিকে। স্মরণ কোন দিকে হচ্ছে, উপর দিকে, ঠিক আছে। তো এমজি যেটা পৃথিবী প্রয়োগ করছে তার রেসপেক্টে স্মরণ যখন উপর দিকে, তখন এই অংশে কিন্তু পৃথিবী নেগেটিভ কাজ করছে। মেয়েটির যে বল প্রয়োগ করছে তার রেসপেক্টে স্মরণ উপর দিকে, মেয়েটি উপর দিকে বল প্রয়োগ করছে, মেয়েটির দ্বারা পজিটিভ কাজ হচ্ছে, ঠিক আছে। কিন্তু এইখানে দেখো, পৃথিবী দ্বারা কিন্তু পজিটিভ কাজ হবে। কেন? কারণ পৃথিবী নিচের দিকেই টানছে আর স্মরণও নিচের দিকে হচ্ছে, পৃথিবীর দ্বারা কার্য পজিটিভ হবে। কিন্তু এখানে তো পৃথিবীর দ্বারা কার্য বলেনি, মেয়েটির দ্বারা কার্য বলেছে। সো মেয়েটির কার্য প্রথম কেসে পজিটিভ হবে, দ্বিতীয় কেসে নেগেটিভ, কারণ স্মরণ নিচের দিকে, মেয়েটি ডাম্বেলটাকে ওপর দিকে তুলে রাখার চেষ্টা করছে যে ডাম্বেলটা দুম করে মাটিতে না পড়ে। ফলে বল প্রয়োগ ওপর দিকে হলেও স্মরণ তার নিচের দিকে হচ্ছে। ফলে কি হচ্ছে, ফোর্স ওপর দিকে, বল স্মরণ নিচের দিকে, সো উল্টো দিকে কাজ করছে ফোর্সের স্মরণ। সেই জন্য এখানে কী হবে, স্মরণ নিচের দিকে হওয়ার পর ঋণাত্মক কাজ হবে। এটাই বলেছে, যখন ডাম্বেলটি নিচে নামানো হয় এটিকে ধরে রাখার জন্য সে যে বল প্রয়োগ করে তা স্মরণের বিপরীতে কাজ করে। সরি, এটা তুমি নিয়ে নাও স্মরণের, ঠিক আছে। তা কী করছে, তার স্মরণ এর, ঠিক আছে, স্মরণের, ঠিক করে দিলাম, স্মরণের বিপরীতে কাজ করে, তাই সে ঋণাত্মক কাজ করছে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? চলো আর একটা আছে 108 নম্বর পেজে, এটা দুর্দান্ত কোশ্চেন্স কিন্তু। আচ্ছা, নেক্সট যেটা কোশ্চেন সেটা করানোর আগে আরেকটা ঘোষণা, তোমরা যদি কেউ চাও তোমরা সায়েন্স ম্যাথ উভয়ের কম্বো ব্যাচও নিতে পারো। সেক্ষেত্রে আমি তোমাদের বললাম প্রাইসটা অনেক কম, 1149 টাকা। এটা তোমাদের কোনো কুপন টুপন দিতে হবে না, বাই ডিফল্ট ওখানে 2000 টাকার কোর্স, মানে 1999-এর কোর্স, সেটা 1149 টাকা করেই দেওয়া আছে। এখানেও তোমরা সায়েন্সের যা যা আগের ব্যাচে বললাম সব থাকবে, প্লাস ম্যাথ থাকবে। আরেকটা কথা, আমাদের ম্যাথ একটু কম এগিয়েছে, কারণ এই নিউ এনসিইআরটির কারণে আমাদের ম্যাথ একটু কম এগিয়েছে। আমাদের সব নিউ এনসিইআরটি পড়ানো হচ্ছে, নিউ এনসিইআরটির কারণে আমাদের ম্যাথ একটু কমে গিয়েছে। আর এটারও ভ্যালিডিটি, ফিক্স ভ্যালিডিটি থাকবে তোমাদের মে অবধি, কারণ মের পরে আমরা কোনো ব্যাচ রাখি না, ব্যাচ চেঞ্জ করা হয়। 31 মে অবধি, অর্থাৎ 31 মে 2027 অবধি এর ভ্যালিডিটি আছে। এটা তোমাদের প্রিন্টিং মিস্টেক ছিল, আমি তোমাদের বলে দিলাম। ম্যাথ প্লাস নিউ এনসিইআরটি এবং 10-এর এনসিইআরটি, মানে টোটাল এনসিইআরটি সবই পড়ানো হবে। তোমরা চাইলে এই ব্যাচটাও নিতে পারো, তোমাদের সুবিধা হবে। এটার জন্য তোমরা 8670838797 তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো। চলো আর একটা জিনিস বলি, কেউ এই নিচে মানে কোনো কমেন্টে কত কী বৃত্তান্ত ইত্যাদি নিয়ে নিচে কমেন্টে কেউ দয়া করে বলো না, কারণ কমেন্ট পড়ে পড়ে উত্তর দেওয়া পসিবল হয় না। হোয়াটসঅ্যাপ করলে অ্যান্সার পাবে, ঠিক আছে। গোলরক্ষকের কৃতকাজ 7.2 এর আরেকটা তোমাদের যেটা এনসিইআরটি গিভেন আছে, নিউ এনসিইআরটিতে পেজ নম্বর 119-এ, পেজ নম্বর 119, পেজ নম্বর 119-এ তোমাদের এটা গিভেন আছে, পেজ নম্বর 119-এ। সেখানে দুটো তোমাদের ছিল, দুটোই করে দিলাম। গোল বাঁচানোর সময় একটি বল থামানোর জন্য 200 নিউটন বল প্রয়োগ করায় গোল রক্ষকের হাত 15 সেন্টিমিটার পিছিয়ে যায়। আমরা জানি যে আমাদের এসআই এককগুলো থাকে হচ্ছে নিউটন, মিটার ইত্যাদিতে। মনে রাখবে, যখনই আমাদের সেন্টিমিটার থাকবে, আমাদের প্রথম কাজ হবে সেন্টিমিটারটাকে মিটারে কনভার্ট করে নেওয়া। এটা খুবই ইম্পর্ট্যান্ট। নিউটনের সঙ্গে সেন্টিমিটার কাজ করে, নিউটনের সঙ্গে মিটার কাজ করে। তো বলটি থামাতে গোলরক্ষক বলের ওপর কত কাজ করবে, ঠিক আছে। তো আমরা কি জানি, আমরা জানি ওয়ার্ক ইকুয়াল টু হোয়াট, ওয়ার্ক ইকুয়াল টু ফোর্স ইন্টু কি, স্মরণ। ওয়ার্ক ইকুয়াল টু কি, ফোর্স ইন্টু স্মরণ, ঠিক আছে। তো ফোর্স এখানে কত, 200 নিউটন। স্মরণ এখানে কি হচ্ছে, 15 সেন্টিমিটার। বাট 15 সেন্টিমিটারকে আমরা কি করব, মিটারে কনভার্ট করার জন্য 100 দিয়ে ভাগ করব, এটা মিটারে কনভার্ট হয়ে যাবে। এটা দিয়ে এটাকে কাটলে কি থাকছে, 2 থাকছে। তো 15 ইন্টু 2 করলে কত হয়, 30 জুল। কিন্তু অ্যান্সার এখানে কী হয় বলো তো,
নেগেটিভ 30 জুল। কেন নেগেটিভ হবে? কারণ আমি তোমাদের একটু আগে বলেছিলাম বল দ্বারা, ভালো করে বুঝবো, দুটো জিনিস হয়, বল দ্বারা কার্য, ঠিক আছে? বল দ্বারা কার্য কী হয়? ফোর্স যেদিকে, সরণও সেম দিকে, সো বল দ্বারা কার্য হবে পজিটিভ, ঠিক আছে? গোল রক্ষক দ্বারা, গোল দ্বারা বলে দিচ্ছি, গোল রক্ষক দ্বারা, গোল রক্ষক দ্বারা যে কার্য হবে সেটা ফোর্স তুমি যেদিকে প্রয়োগ করছো সরণ হচ্ছে তার উল্টো দিকে, সো কার্য এখানে হবে নেগেটিভ, ঠিক আছে? এটাও তুমি কস থিটা সাইন থিটা দিয়েও, মানে সরি কস থিটা দিয়ে অ্যাকচুয়ালি কস থিটা দিয়েও তুমি বুঝতে পারো, বাট দরকার নেই। আমরা ছোটোদের ক্লাসের বই অনুযায়ী আমরা যেহেতু ফোর্স আর সরণ উল্টো দিকে একে অপরের, সেহেতু আমাদের এখানে বাই ডিফল্ট ধরে নেবো নেগেটিভ কাজ হবে, নট পজিটিভ, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? তো এই হচ্ছে আমাদের ব্যাপার। অলওয়েজ মাথায় রাখবে গোলকিপার কিন্তু নেগেটিভ কাজ করে, বল কিন্তু পজিটিভ কাজ করে, ঠিক আছে? তো এটাই তোমাদের এখানে ব্যাখ্যায়িত করে দেওয়া আছে। এই হচ্ছে তোমাদের টোটাল তোমাদের থাকলো, ঠিক আছে? আমরা টোটাল পড়ালাম। নেক্সট যে তোমাদের আসবে সেটা আমাদের এর যে আসবে সেটা ফ্রি এর ক্লাস, ফ্রি এর মতো আসবে, পেরে আমরা এরকম ডিটেলে পয়েন্ট টু পয়েন্ট করে তোমাদের বোঝানোর চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ।